ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের প্রিন্স দা চলে এসেছি তড়িৎ ক্ষেত্রের পার্ট 8 নিয়ে, যেখানে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবৈদ্যুত কি জিনিস সেই সম্পর্কে জানবো এই ক্লাসে। সেটা অনেক সহজ এবং অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো প্রয়োজন নেই। আর প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না মেরে ভাই। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকে ক্লাস। দাদা, আগের ক্লাসে আমাদের কারেন্টটা চলে যাওয়ার জন্য ছোট্ট একটা টপিক কিন্তু বাকি রয়ে গেছিল। তাহলে চলো সেই ছোট্ট টপিকটা আগে কভার করে নিই, তারপরে আমরা যাব আমাদের সেই পরাবৈদ্যুতিক মাধ্যমে। তাহলে চলো ভাই, আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম সেটা একটু মনে করা যাক। দাদা, আমরা দেখেছিলাম একটা সুষম তড়িৎ ক্ষেত্রের অপর থিটা কোণে যদি কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি না, তাহলে সেই তড়িৎ দ্বিমেরুটার অপর আমাদের একটা টর্কের কাজ করে, এবং সেই টর্কটা সব সময় চাই আমাদের এই তড়িৎ দ্বিমেরুটাকে ঘুরিয়ে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের যে লাইন বা রেখা তার উপর ওভারল্যাপ করতে। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা নাই, ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। কি দেখেছিলাম, যখনই আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের অপর থিটা কোণে কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি না, তখন সেই তড়িৎ দ্বিমেরুটাকে ঘুরিয়ে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেই অভিমুখে নিয়ে আসার চেষ্টা করে আমাদের এই টর্ক। এইভাবে ঘোরাবার চেষ্টা করে টর্কটা। এই সম্পর্কে কোনো সমস্যা আমাদের নেই। এবং সেই টর্কের যে সিম্বল সেটা ছিল দাদা আমাদের টাউ, এবং টাউ অর্থাৎ আমাদের টর্কের যে মান সেটা ছিল পি ই সাইন থিটা। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা কিন্তু নেই। আমরা এই সম্পর্কে ডিটেলসে পুরো ভালো করে বুঝেছি আমাদের আগের ক্লাসে। তাহলে চলো আর একটা ছোট্ট জিনিস মাথার মধ্যে সেট করে নাও। কি জিনিস দাদা? দেখো ভাই, যদি কেউ কোনো দিনও তোমাকে বলে যে আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু আছে না, সেই তড়িৎ দ্বিমেরুটার অভিমুখ বা দিক কোন দিকে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিবে ভাই। কি বলে দিবে? আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক যা আছে না পিটা, সেই পি এর যে অভিমুখ অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে, তো আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে অভিমুখ সেই অভিমুখেই হয় আমাদের এই দ্বিমেরুটির অভিমুখ, আর কিছুই না। এটা কিন্তু মাথার মধ্যে সেট করে রাখবে। ওকে, ঠিক আছে। তো ভাই, আমাদের আরেকটা কথা বলো, আমাদের এই টর্কটা কোন দিকে বা কোন অভিমুখে কাজ করছে সেটা আমরা কি করে বুঝবো? তাহলে অবশ্যই আমাদের এই টর্কের ভেক্টর রূপটি বার করলেই তো আমরা পেয়ে যাব। আরে চলো এই টর্কের যে ভেক্টর রূপ সেটা একটু লিখে দিই। হ্যাঁ, লিখে দিচ্ছি। একদম সহজ, চাপের কোনো প্রয়োজন নেই। যদি কোথাও প্রবলেম হয় তো কমেন্ট বক্স ফাঁকা আছে। কার জন্য ফাঁকা আছে? তোমার জন্য ফাঁকা আছে, ঠিক? একদম ঠিক। তাহলে চলো ভাই, এই যে তারের উপর লাগাই দাও তীর চিহ্ন, সমান আমাদের পি এর উপর লাগাই দাও তীর চিহ্ন, ইনটু আমাদের ই এর উপর লাগাই দাও তীর চিহ্ন। এটা আমাদের তর্কের ভেক্টর রূপ হবে কিনা? একদম ঠিক। আর এই ভেক্টর রূপটি থেকে আমরা বুঝতে পারছি আমাদের এই টর্কের অভিমুখ বা দিকটি কোন দিকে হবে। আমরা জানি যখন দুটি ভেক্টর গুণিতক রূপে থাকে, অর্থাৎ আমাদের এই দুটি ভেক্টর গুণিতক রূপে আছে কিনা? একদম ঠিক। তাহলে এই দুটি ভেক্টর আমাদের যে তলে থাকবে না, সেই তলের সঙ্গে লম্বভাবে এবং উপর দিকে অভিমুখ করে থাকবে আমাদের এই টর্ক। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই, সেটা আমরা এই সমীকরণটা থেকেই বুঝতে পারছি, ঠিক? আরে ভেরি গুড দাদা। তাহলে চলো, যদি এই অভিমুখে থাকে আমাদের কি, গুড, এই অভিমুখে যদি থাকে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রটা, এবং যদি এই অভিমুখে থাকে আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা, তাহলে তুমি কমেন্টে জানাও আমাদের এই যে টাও অর্থাৎ আমাদের টর্কটা কোন অভিমুখে থাকবে মেরে ভাই। বাস, এই তো প্রথম কোয়েশ্চেন তোমাকে দিলাম, সেটা অনেক সহজ। তুমি আরামসে আমাকে জানাও কোন রকম ডাউট মনের মধ্যে না রেখে। আর যদি ডাউট থাকে বা যদি
আমরা ঠিক করে ভ্যাক্টর ক্লাস 11-এ পড়িনি, তাহলে এখন আমরা জানবো। একটা ছোট্ট ভিডিও হলে তো আমরা করতে পারি না? আরে ভাই পারি, জাস্ট রিল্যাক্স। ওকে, তো চলো এরপরে আমাদের যে ছোট্ট টপিকটি কথা আমরা বলেছিলাম, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুতে কতটা আমাদের শক্তি সঞ্চিত থাকে সেই সম্পর্কে এবার আমরা একটু জানবো। বেশি কিছুই না, সেম টু সেম, কোনো সমস্যা নাই, একদম সেম টু সেম। কিরকম দেখো, আমাদের এই যে হচ্ছে একটা সুষম আমাদের তড়িৎ ক্ষেত্র। এবার সেই সুষম তড়িৎ ক্ষেত্রের অপর যদি আমরা কোনো একটা কিরে তড়িৎ দ্বিমেরু রাখি, এবং সেই তড়িৎ দ্বিমেরুর যে অভিমুখ সেটা তো অফকোর্স এইদিকে হবে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের যে অভিমুখটা, তাহলে আমাদের যদি আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের অপর থিটা কোণে কোনো একটা কি কোনো একটা তড়িৎ দ্বিমেরু রাখি, তাহলে সেই তড়িৎ দ্বিমেরুটার অপর কতটা শক্তি থাকে সেই শক্তি সম্পর্কে এবারে জানবো। আর এখানে যে শক্তির কথা বলা হচ্ছে না, সেই শক্তিটা হচ্ছে আমাদের দাদা কি শক্তির কথা বলা হচ্ছে? আরে গতি শক্তি, নাকি আমাদের সর্বশক্তি, নাকি আমাদের ইয়ে শক্তি, স্থিতি শক্তির কথা বলা হচ্ছে। তাহলে কানটা একদম খুলে শোন, আমাদের এখানে এই যে তড়িৎ দ্বিমেরু আছে না, সেই তড়িৎ দ্বিমেরুটি সবসময় কি চাইছে? স্থির থাকতে চাইছে কিনা? একদম ঠিক। আরে ভাই, আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু আছে সে তো স্থির থাকতেই চাইছে, কিন্তু আমাদের এখানে যে একটা টর্কের সৃষ্টি হয়েছে, সেই টর্কটা আমাদের এই তড়িৎ দ্বিমেরুটাকে গতির করার চেষ্টা করছে, ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। ঠিক, একদম ঠিক। তাহলে চলো আমাদের এই তড়িৎ দ্বিমেরুটির ওপর কতটা স্থিতি শক্তি থাকে সেই স্থিতি শক্তি সম্পর্কে একটু বোঝা যাক। সেটা অনেক সহজ এবং মজার সাথে। আর যদি কোথাও ডাউট থাকে এখন পর্যন্ত বা পরে যদি কোথাও কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাতে ভুলো না, কারণ আমরা এখানে সমস্ত রকম ডাউটকে আউট করতে আসছি, নাকি আমরা ডাউটকে ক্রিয়েট করতে, ঠিক কিনা? সমস্ত রকম ডাউট কে করবো আমরা এখানে আউট, নাকি করবো আমরা এখানে ডাউট কে ক্রিয়েট? আরে ভেরি গুড মেরে ভাই। তাহলে কি করে জানবো আমাদের এই দ্বিমেরু যেটা আছে সেই দ্বিমেরুর ওপর কতটা স্থিতি শক্তি কাজ করছে? তাহলে একটা কথা মাথায় রেখে রাখো, আমাদের এই দ্বিমেরু যেটা আছে না, সেই তড়িৎ দ্বিমেরুটির ওপর যতটা স্থিতি শক্তি কাজ করছে, কতটা স্থিতি শক্তি কাজ করছে, সেটি আমাদের এই তড়িৎ দ্বিমেরুর ওপর কতটা আমরা কৃতকার্য করছি সেই কৃতকার্যের সমান হয় মেরে ভাই। কত? কৃতকার্যের সমান। তো বলতো আমরা এই তড়িৎ দ্বিমেরু যেটা আছে সেই তড়িৎ দ্বিমেরুর ওপর এই কৃতকার্যটা আমরা কোন দিকে করব? তাহলে চোখ খুলে শুনো এবারে। আরে চোখ খুলে কি করে শুনবে? কান খুলে শোনো, চোখ খুলে দেখো। ওকে, দেখো কি হচ্ছে, আমাদের যে টর্ক সেই টর্কটা সবসময় এই দিয়ে কাজ করে কিনা? একদম ঠিক। তো আমাদের টর্কটা সবসময় এই দিয়ে কাজ করে, অর্থাৎ কি আমাদের দ্বিমেরুকে ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, ঘুরিয়ে আমাদের এই সুষম তড়িৎ ক্ষেত্রের লাইনের উপর নিয়ে আসার চেষ্টা করে। তো আমরা যদি আমরা এই যে যেদিকে টর্কটা কাজ করছে সেই টর্কের বিরুদ্ধে যদি আমরা কোন একটা কৃতকার্য করি না, যে কৃতকার্য আমরা করব আমাদের এই তড়িৎ দ্বিমেরুটাকে সেই সাথে ধরে রাখার, তাহলে সেই কৃতকার্যটা হবে আমাদের সেই শক্তি। এই সম্পর্কে কোনো সমস্যা নাই আমাদের, হবে কিনা? একদম ঠিক দাদা, কোনো এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে রাখা কোনো তড়িৎ দ্বিমেরুর ওপর যে স্থির শক্তি সঞ্চিত হয়, সেই স্থির শক্তি তা মূলত দ্বিমেরুটিকে ঘোরানোর জন্য, অর্থাৎ আমাদের টর্কের বিরুদ্ধে ঘোরানোর জন্য যতটা কৃতকার্য করা হয় সেই কৃতকার্যের সমান হয়। অর্থাৎ আমরা যদি আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু আছে সেই তড়িৎ দ্বিমেরুটাকে যদি আমরা একটু এই সাইডে ঘোরাই, তাহলে যে কৃতকার্য করব সেই কৃতকার্যটাই হচ্ছে আমাদের স্থির শক্তি। যদি কৃতকার্যের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আমাদের স্থির শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে, এবং যদি আমাদের কৃতকার্যের পরিমাণটা কম হয় তাহলে অবশ্যই আমাদের স্থির শক্তির মানটা কম হবে। এই সম্পর্ক
আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। তাহলে চলো ভাই, যদি বলা হয় আমাদের এই সুষম তড়িৎ ক্ষেত্রের অপর থিটা কোণে যে তড়িৎ দ্বিমেরুটা আছে না, সেই তড়িৎ দ্বিমেরুটা যে দ্বিমেরু ভ্রামক যেটা আছে তার অভিমুখটা হচ্ছে এদিকে। তাহলে বলো তো আমাদের এই দ্বিমেরুটির অপর যে টর্ক কাজ করবে, যে টর্কটা সবসময় দ্বিমেরুটিকে আমাদের তড়িৎ ক্ষেত্রের অপর ঘুরিয়ে আনার চেষ্টা করছে, সেই টর্কটার মান কত হোগা? তো বলিए जी क्या होगा? আরে আমরা একটু আগলে দেখলা যাই, আমরা একটু আগেই তো দেখলাম। আরে হিন্দি বলতে পারছি না কে? दिखला जाए বলছি। अभी तो देखा ना, हाँ हाँ राइट राइट, अभी तो देखा हमने। थीटा समान হয় পি ই sin থিটা। গুড, ভেরি গুড। তাহলে এবার যদি বলা হয় আমরা আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু আছে, সেই তড়িৎ দ্বিমেরুটাকে যদি আমরা একটু ডি থিটা কোণে ঘুরাই, একদম অল্প কোণে জাস্ট, ঠিক আছে? কি আমরা মনে করো এটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু, বোঝাবার জন্য ছবিটা আঁকছি, বেশি কিছুই না, ঠিক আছে? ছবিটা আমি জাস্ট বোঝাবার জন্য আঁকছি। যদি আমাদের এ হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র, সেই সুষম তড়িৎ ক্ষেত্রের অপর যদি আমাদের কোনো একটা তড়িৎ দ্বিমেরু মনে করো এভাবে শুয়ে আছে, এবং সেই তড়িৎ দ্বিমেরুটাকে যদি আমরা একদম ছোট্ট জাস্ট ডি থিটা কোণে ঘুরিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের কৃতকার্য কত হবে বলো? কে কে পড়েছো কৃতকার্য কত? কৃতকার্য সমান দাদা আমরা সবাই জানি বল ইনটু সরণ। আর এখানে যে সরণের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কণিক সরণ। আমরা আমাদের এই যে দ্বিমেরুটা আছে না, সেই দ্বিমেরুটাকে কত কোণে ঘোরাচ্ছি? আমরা দ্বিমেরুটিকে দাদা ডি থিটা কোণে ঘোরাচ্ছি। অর্থাৎ আমাদের প্রথমে ছিল এই তড়িৎ দ্বিমেরুটা এইখানে, তারপর ডি থিটা কোণে ঘুরায় অপর দিকে উঠালাম। মানে আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু আছে তার কণিক সরণ হচ্ছে ডি থিটা। এই সম্পর্কে আমরা চোখ বন্ধ করে বলতে পারি, ঠিক? তাহলে আমাদের এইখানে যে কণিক সরণ, সেই কণিক সরণটা হচ্ছে সরি কণিক সরণ হচ্ছে মানে সরি কি কণিক সরণ, ওকে, এটা হচ্ছে আমাদের কণিক সরণ ডি থিটাটা। তো কণিক সরণ হচ্ছে আমাদের ডি থিটা। এই সম্পর্কে কোনো সম্পর্ক নাই, এই সম্পর্কে আমাদের কোনো সন্দেহ কিন্তু নেই দাদা। গুড, একদম গুড। এরপর আমাদের এই যে তড়িৎ দ্বিমেরুটার উপর যে বলটা কাজ করছে না, এটা বলো এখানে কোন বল কাজ করছে? এখানে দাদা একটা বল কাজ করছে, সে বল তো আমরা একটাই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের টর্ক। ভেরি গুড, একদম ঠিক, সেটা হচ্ছে আমাদের টর্ক। আরে ভাই টর্ক একটা বলেই না, বলেই তো একটা বস্তুকে বাঁকায় ঘোরাতে পারে। তাহলে আমাদের এই যে টর্কটা আছে না, টর্কটা কি? টর্কটা বলেই একটা না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তাহলে যদি আমরা বলি টর্ক ইনটু আমাদের কণিক সরণ, তাহলে কি আমরা পাবো আমাদের এই কৃতকার্য? কারণ আমরা সবাই জানি ক্লাস 9 থেকে পড়ছি যে কৃতকার্য সমান বল ইনটু সরণ। অর্থাৎ কৃতকার্য সমান আমরা টর্ক ইনটু কণিক সরণ বলতে পারি কিনা? একদম ঠিক। আর আমাদের এখানে যে টর্কটা আছে না, সেই টর্কের যে পরিমাণ সেটা হচ্ছে আমাদের পি ই সাইন থিটা। তাহলে বসাও পি ই সাইন থিটা। ভেরি গুড। আর এখানে আমাদের যে কণিক সরণ হয়েছে না, সেই কণিক সরণটা জাস্ট আমরা কি নিয়েছি রে? ডি থিটা নিয়েছি, মানে একদম অল্প অতি ক্ষুদ্র সরণ নিয়েছি, যেটা হচ্ছে একদম জিরোর সামনাসামনি, অর্থাৎ 0 সামথিং বা 0.1 0.2 এরকম নিয়েছি, একদম জিরো সামনাসামনি। তাহলে যদি আমরা কণিক সরণ জাস্ট একটু করি, অল্প করি, তাহলে আমাদের কার্যটা কত হবে? কার্যটা অবশ্যই আমরা অল্পই করবো কিনা? একদম ঠিক। মানে আমরা এখানে যে কার্যটা পাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের ডিডাব্লিউ, অতি অতি ক্ষুদ্র কার্য। কি পাচ্ছি? অতি ক্ষুদ্র সরণ করেগা তো তুমি কি ज्यादा কাজ করেগা নেই। যদি আমি এখান থেকে এটাকে এইখানে জায়গায় ছুঁড়ে দিই, তাহলে জাস্ট এইটুকু নিয়ে গেলাম, এইটুকু সরণ করলাম, মানে এইটুকুই কার্য করলাম। কিন্তু তুমি করলে তুমি এটাকে ধরে নিয়ে চলে যাবে তোমার বাড়ি, অর্থাৎ কি এটা তুমি অনেক দূর পর্যন্ত সরণ করলেন। তাহলে সরণ যখন তুমি অনেক করলেন, তখন অবশ্যই তুমি কৃতকার্য অনেক করলেন।
কি টাইম এসে গেল বস, আমি কি করছি বলতো, বাচ্চাদের মতো এখানে কৃতকার্য শেখাচ্ছি। আরে ভাই কি যে করি। ওকে, তাহলে কি এখান থেকে আমরা অতি ক্ষুদ্র কার্যের মাপটা পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের পি ই সাইন থিটা ইনটু ডি থিটা। তাহলে এবার যদি আমরা এই অতি ক্ষুদ্র কাজটা পাই যাই, একদম অতি ক্ষুদ্র যদি আমরা কার্যটা পাই যাই অর্থাৎ ডি ডাব্লিউ পাই, তাহলে আমরা এরপর যদি দাদা আমাদের সমগ্র কার্যটা, আমাদের যে ম্যান কৃত কার্য ডাব্লিউ বার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে অবশ্যই আমাদের সমাকলন বা ইন্টিগ্রেশন করতে হবে। তো চলো করা যাক আমাদের ইন্টিগ্রেশন এই ডি ডাব্লিউ কে। আরে ভেরি গুড। তাহলে এখানে কি হবে, এখানে যখনই আমরা আমাদের পি ই সাইন থিটা ডি থিটা বসাবো না, তখন কি হবে, তখন আমাদের এই যে পিইটা আছে না দাদা, সেটা হচ্ছে ধ্রুবক সামনে চলে আসবে, এবং এটা ইন্টিগ্রেশন করবো আমরা সাইন থিটা ডি থিটা। এবং সাইন থিটার আমরা সবাই জানি, সাইন থিটা যে ইন্টিগ্রেশন হয়, অবশ্যই তোমাদের সূত্র মুখস্থ আছে, আছে একদম। কি হবে, মাইনাস কস থিটা হবে ইনটু ডি থিটা হবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা দাদা নেই। তাহলে বলো ভাই এরপর কি হবে। আরে 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 ডি থিটা তু কাহে রেতা রে ভাই। ভেরি গুড। তাহলে এরপর যদি আমরা করতে যাই তাহলে কি হবে আমাদের, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি করছি, সাইন থিটা ডি থিটা আছে, তাহলে এরপর আমাদের যেটা আসবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে ভেরি গুড। তাহলে অবশ্যই ডাইরেক্ট করে দিচ্ছি আমি, ঠিক আছে, কি করে দিচ্ছি, মাইনাস আসবে কি, মাইনাস পিই, সরি মাইনাস আসবে কিনা, আসবে পিই কস থিটা প্লাস সি আসবে কিনা, যেখানে সি হচ্ছে আমাদের ধ্রুবক। এই সম্পর্কে কোনো সমস্যা নাই, এটা আমাদের ফর্মুলা বটে, ঠিক কিনা মেরে ভাই। এবং এখানে মাইনাস আছে কারণ কি, আমরা সবাই জানি যে যখন আমরা সাইন থিটার ইন্টিগ্রেশন করতাম কি হচ্ছে, মাইনাস কস থিটা আছে, ঠিক তো। তো এখানে যে কস থিটা আসছে না, তাহলে মাইনাসটা মাইনাস কস থিটা গুণ করে দিলাম পি সাথে, কি হচ্ছে এখানে মাইনাস পিই কস থিটা, বাস এটাই পেয়ে গেলাম আমাদের সমগ্র কৃতকার্য বা টোটাল কৃতকার্য। আর কৃতকার্যটা হচ্ছে আমাদের স্থির শক্তি, অর্থাৎ আমরা পরিষ্কার পেয়ে গেছি আমাদের এই যে, যদি আমরা আমাদের এই তড়িৎ দ্বিমেরুটাকে থিটা কোণে ঘোরাই না, তাহলে যখনই আমরা এটাকে থিটা কোণে ঘোরাচ্ছি, তখনই আমাদের যে কৃতকার্য হচ্ছে সেটা হচ্ছে মাইনাস পিই কস থিটা প্লাস ধ্রুবক, এই তো, অর্থাৎ কি মাইনাস পিই কস থিটা। এই ধ্রুবকটা শূন্য হয়ে যাবে, আমরা শূন্য করে দিব, এখনই করছি, জাস্ট রিল্যাক্স আর একটু। তাহলে এটা মানে কি, আমাদের একটা তড়িৎ দ্বিমেরুর ওপর এখন যতটা কি করছে রে, স্থিতি শক্তি কাজ করছে তার কৃতকার্য সমান, মানে কৃতকার্য এতটা কাজ করছে, অর্থাৎ এটাকে বলতে পারি আমাদের স্থিতি শক্তি। তো বাস পেয়ে গেলাম না আমরা এই সুষম তড়িৎ ক্ষেত্রের অপর রাখা একটা তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তির পরিমাণ। এই সম্পর্কে কোনো সমস্যা, কোনো রকম ডাউট, তাও কিন্তু কমেন্ট বক্স ফাঁকা। বারবার বলছি কমেন্ট বক্স ফাঁকা, কার জন্য ফাঁকা, তোমার জন্য ফাঁকা। যদি ডাউট হয় তাহলে ফাঁকা, আর যদি ডাউট না হয় তাও ফাঁকা। মেরে ভাই একটা কমেন্টে জানাও যে থ্যাংক ইউ, কিছু বলো একটা, ঠিক আছে, কারণ এত কষ্ট করে ক্লাসগুলো করছি, তোমরা আমাকে একটা কমেন্ট জানাও না কিন্তু। হ্যাঁ, দু একজন আছে যারা অনেক ভালো লাগে, ঠিক আছে, কমেন্ট একটা দাও তো অনেক বেশি আমার ভালো লাগে। ওকে, যেমন কেউ কেউ আছে, কেউ দেখছে ক্লাসগুলো এবং কেউ বুঝতে পারছে, ওইটা বেশি উৎসাহিত হয়। বাট যদি কেউ কমেন্ট মারেই না, তাহলে কিরকম লাগে, তাহলে কেউ দেখে না ক্লাসটা। হ্যাঁ, এরকম ডাউট থাকে তো কোনো সমস্যা নাই, ডাউট কিন্তু আমার মধ্যেও সৃষ্টি হচ্ছে, এবং আমি মোটিভেশন কি করবো তোমাদের, আমি নিজেই ডিমোটিভেট হয়ে গেছি, এতই সাবস্ক্রাইবার কম। সাবস্ক্রাইবার এতদিন ধরে আমি ক্লাসগুলো করছি, কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেক কম আছে, তো আমি অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই, আমি ফালতু করছিলাম না তো এগুলো, কারণ এমনিতে বেশি গ্রো করছে না আমার চ্যানেলটা। তো কি করবো কে জানে, আমার ডিমোটিভেশন অনেক টপ লেভেলের। কখনো আজকাল মনে হচ্ছিল যে আমি ছেড়ে মানে করাবো না ক্লাস, এটা মনে হচ্ছিল, কেন কেন মনে হচ্ছিল আমি ডিমোটিভেট। চলো তাহলে এরপর আরেকটা জিনিস দেখে নেওয়া যাক, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের শূন্য বিভব অবস্থান। তো শূন্য বিভব অবস্থান কোন জিনিসটা, সেই সম্পর্কে একটু বুঝি আমরা। হ্যাঁ, ওকে ভাই, কোনো চাপ নাই, আমি আছি তো, কোনো চাপের নাই, কোনো চাপ নেই, আমি আছি। শুধু একটা রিকোয়েস্ট, যদি তোমাদের তোমাদের যদি কেউ থাকে বন্ধু বা এরকম কেউ যারা
পড়ছো হয়তো, তো অবশ্যই তোমাদের তুমি ওদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? কারণ আমি একটু যদি উৎসাহিত হয় তো যে সাবস্ক্রাইবার বাড়বে, 400 পার হয়ে গেলে অনেক ভালো লাগবে। 400 হয়েছে বা 400 জন দেখছো মোটামুটি। চলো বাদ দাও। তো কি হচ্ছে শূন্য বিভব। আচ্ছা, তো শূন্য বিভব কি জিনিস, শূন্য বিভব অবস্থান কোনটাকে বলা হয়, শূন্য বিভব অবস্থান কি সেটা একটা বোঝা যাক। এই শূন্য বিভব অবস্থান অর্থাৎ আমাদের স্থিতি শক্তি শূন্য। তো এখানে আমাদের একটা দেখবে ওয়ার্ড যে বইতে, সেটা হচ্ছে কি শূন্য বিভব অবস্থান। তো শূন্য বিভব অবস্থান বলতে বলতে খুঁজছে যে ওই অবস্থানে আমাদের যে স্ত্রী শক্তি অর্থাৎ কৃতকার্যের পরিমাণটা হয় না, সেটা কিন্তু শূন্য হয়। ওকে, তো চলো কি করে শূন্য হয় সেই সম্পর্কে জানবো। শূন্য বলে দিয়েছে এখানে, ঠিক আছে? গাণিতিক ভাবে আমাদের সহজ করার জন্য জাস্ট ওটা বলে দিয়েছে যে ওখানে শূন্য হয়। আর শূন্য সত্যি ওটা হবে, ঠিক আছে? দেখলেই বুঝতে পারবো। তো চলো মেরে ভাই দেখা যাক। তো ভাই একটা কথা বলো তো, আমাদের এই দ্বিমেরুটিকে তড়িৎ ক্ষেত্রের সাথে যদি লম্বভাবে রাখা হয়, এখন আমরা দেখলাম কি, যখন আমরা এইভাবে ছিল এবং এইভাবে রেখেছিলাম আমাদের দ্বিমেরুটিকে, সেটাও থিটা কোণে, তখন আমাদের যে কৃতকার্য অর্থাৎ স্ত্রী শক্তি পাচ্ছিলাম, এইটাই ছিল আমাদের স্ত্রী শক্তি। স্ত্রী শক্তি অর্থাৎ আর শক্তি, হ্যাঁ শক্তি বা কৃতকার্য। এই স্থির শক্তি বা কৃতকার্য যেটা ছিল সেটা ছিল কি রে, এখন দেখলাম না, আমরা দেখলাম মাইনাস টিই কস থিটা ইন্টু ছিল কনস্ট্যান্ট। গুড, একদম তো। তো এরপর আমাদের এখানে শূন্য বিভব অবস্থান বলতে এমন একটা অবস্থানকে বোঝাচ্ছে না। কিরকম অবস্থান দাদা? আরে ভাই, আমরা এই যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের অপর যদি আমরা 90 ডিগ্রি কোণে অর্থাৎ কি পুরো লম্ব ভাবে আমাদের এই তড়িৎ দ্বিমেরুটাকে রাখি, তাহলে সেইটার সময় অর্থাৎ কি এটা থিটার সময় কত, থিটার সময় হচ্ছে 90 ডিগ্রি এখানে। তো তখন আমাদের এই যে তড়িৎ দ্বিমেরুটার অবস্থানটা দেখতে পাচ্ছি, সেই অবস্থানটাকে বলা হয় শূন্য বিভব অবস্থান বা স্থিতি শক্তি। এটা আমাদের বলে দেওয়া আছে। কেন আমরা এটা ধরে নিয়েছি, মানে আগে থেকে আমরা এটা মেনে নিচ্ছি কারণ আমাদের গাণিতিক ভাবে অনেক সুবিধা হবে যে কোথায় আমাদের এই স্থিতি শক্তি কখন আমাদের দ্বিমেরুটির অপর বেশি কাজ করবে, কখন সবথেকে কম কাজ করবে, এবং কখন সেই দ্বিমেরুটির ওপর আমাদের শূন্য থাকবে স্থিতি শক্তি, সেই সম্পর্কে এবার আমরা আলোচনা করছি। আর মাথায় রাখো, এখানে শূন্য বিভব অবস্থান বলছে তার কারণটা এটাই যে আমরা যখনই একটা সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে আমরা 90 ডিগ্রি অর্থাৎ লম্বভাবে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি, তখন সেই তড়িৎ দ্বিমেরুর অপর যে কৃতকার্য হয় না, সেই কৃতকার্যটা পুরো একদম শূন্য হয়। এটা শুধু একটু ধরে নাও, ঠিক আছে? এটা ধরে নাও। যদি আমরা ধরে নিই তাহলে আমাদের গাণিতিক ভাবে অনেক আমাদের সুবিধা হয়, তার জন্য এটা ধরে নিই, ঠিক আছে? আরে কোনো ডাউট নেই রে ভাই, শুধু একটা কথা ধরে নাও যে আমরা কি করি, যখন আমরা আমাদের এই তড়িৎ দ্বিমেরুটিকে আমাদের এই সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে অর্থাৎ থিটার সময় 90 ডিগ্রি লম্বভাবে সোজা রাখি, তখন সেই দ্বিমেরুটির অপর যে স্থির শক্তি বা কৃতকার্য কাজ করে সেটা কিন্তু শূন্য হয়। গুড, তাহলে কি বুঝতে পারছি, যখন থিটা সমান 90 ডিগ্রি তখন আমাদের ডাব্লিউ সমান কৃতকার্য হচ্ছে শূন্য। আরেকটা কথা, আমি চাই না যে আমার ক্লাসে তোমরা কোনো রকম ডাউট নিয়ে থাকো। তো অবশ্যই যদি তোমাদের একটু জন্য মনে হয় যে আমার এটা জানার প্রয়োজন আছে দাদা, যে আমাদের কেন কেন যদি তোমার এটা জানার প্রয়োজন হয় যে আমাদের কেন যখনই একটা সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে আমরা একটা তড়িৎ দ্বিমেরু রাখছি, তখন সেই তড়িৎ দ্বিমেরুর ওপর যে কৃতকার্য অর্থাৎ স্থির শক্তি কাজ করতে শূন্য কেন হয়, তো সেই সম্পর্কে যদি তোমরা কমেন্ট জানাও, ঠিক আছে? 2-3 জন মিলে বা হ্যাঁ জানাও না, কি যে যাচ্ছে জানাও, ঠিক আছে? তো জানাও যদি, তাহলে অবশ্যই আমি একটা শর্ট ভিডিও বানাবো এবং সেটাও কিন্তু এক্সপ্লেন করব তোমাদের কাছে। ওকে,
ওকে, তো এখন শুধু আমরা ধরে নিচ্ছি এটা যে গাণিতিক ভাবে আমাদের সুবিধা হবে, তাই এটাকে আমরা ধরে নিচ্ছি, আর বেশি কিছু জানার চেষ্টা করছি না। কি জানছি, যখনই সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে আমাদের তড়িৎ দ্বিমেরু থাকে, তখন সেই তড়িৎ দ্বিমেরুর অপর যে কৃতকার্য বা স্থির শক্তি কাজ করে সেটা কিন্তু শূন্য হয়। ঠিক আছে, আর এই পজিশন বা এই অবস্থানটাকে বলা হয় আমাদের শূন্য বিভব অবস্থান, আর কিছুই না মেরে ভাই। তো চলো ভাই, এরপর আমরা যদি এই যে মানটা থিটা সমান 90 ডিগ্রি এবং ডাব্লিউ সমান 0, কৃতকার্য 0, যদি আমরা এই সমীকরণটাতে বোঝাই তাহলে আমাদের কি হবে? আমাদের এই সমীকরণটা আমি এখানে লিখছি, ঠিক আছে, ডাব্লিউ সমান পি মাইনাস পিই cos থিটা প্লাস সি। ওকে, একদম ঠিক। এবার যদি আমরা ডাব্লিউ সমান কত রে, 0 বসাচ্ছি, এরপর আমরা মাইনাস পিই দিচ্ছি এবং cos 90 ডিগ্রি দিচ্ছি। এবার তুমি একটা জিনিস আমাকে বলো দাদা, আমাদের এই cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, অর্থাৎ এটাও 0 এটাও 0, প্লাস আছে সি, তাহলে সি সমান অর্থাৎ কনস্ট্যান্ট পাচ্ছি কারণ 0, ঠিক কিনা? তাহলে বাস হয়ে গেল, আমাদের ধ্রুবকটাকে আমরা 0 করে ফেলেছি, অর্থাৎ আমাদের সি সমান হচ্ছে 0। তাহলে আমাদের এরপর যে চূড়ান্ত বা শেষ রাশিমালাটা আসবে, সেই চূড়ান্ত রাশিমালাটা হবে কি, যখনই আমরা আমাদের চূড়ান্ত রাশিমালা, শেষ রাশিমালা, যখনই আমরা এই সি সমান 0 বসাবো, তখনই আমরা আমাদের কৃতকার্য পেয়ে যাব। আমাদের কৃতকার্য বা তড়িৎ স্থির শক্তি কত হবে রে? আমাদের কৃতকার্য বা তড়িৎ স্থির শক্তি হবে ডাব্লিউ সমান মাইনাস পিই কস থিটা। গুড, বাস এটা মনে রাখো, এটা হচ্ছে আমাদের শেষ সমীকরণ। কারণ কি, এখানে আমরা সি সমান 0 নিয়েছি, আর কিছুই না। তাহলে আমরা বলতে পারি কি, আমাদের চূড়ান্ত সমীকরণ দেখে আমরা বলতে পারছি যে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের অপর যখন থিটা কোণে কোনো একটা তড়িৎ দ্বিমেরু রাখি, তখন সেই তড়িৎ দ্বিমেরুর অপর তড়িৎ যে যে তড়িৎ স্থির শক্তি বা কৃতকার্য কাজ করে, সেটা হচ্ছে আমাদের মাইনাস পিই কস থিটা। বাস মেরে ভাই, এরপর আমাদের আর কোনো সমস্যা নেই, কোনো ডাউট নেই, সেটা আমরা মানছি। আর এরপর বইয়ে যেটা দিয়ে নাইকে, তার থেকেও আমরা কিন্তু একটা অ্যাডভান্স জিনিস শিখবো। সেই অ্যাডভান্সটা কি? আরে আরেকটু আরেকটু আচ্ছা দাদা, আমরা এর যদি ভেক্টর পেতে তাহলে কি হবে? আমাদের এই কৃতকার্যের ভেক্টর কি হবে? কৃতকার্যের যদি আমরা ভেক্টর রূপ লিখতে চাই, তো অফকোর্স কি হবে, ডাব্লিউ সমান কি হবে রে, ডাব্লিউ সমান হচ্ছে মাইনাস পি তীর চিহ্ন ইনটু বলতে পারি আমরা ই কস চিহ্ন। এবার বলো যে আমাদের এই ডাব্লিউর উপরে তীর চিহ্ন কেন দিলাম না? কারণ ডাব্লিউ হচ্ছে আমাদের স্কেলার রাশি মেরে ভাই। যদিও আমাদের কার্য কিন্তু বল এবং সরণ অর্থাৎ দুটো ভেক্টর রাশির গুণফল, তবু আমাদের ডাব্লিউ বা এই কৃতকার্যকে স্কেলার রাশি বলা হয়। কেন বলা হয়? যদি জানার চেষ্টা করতে চাও বা যদি জানো তো অল দ্য বেস্ট, ভেরি গুড। আর যদি না জানো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি বলে দেবো তোমাকে যে আমাদের এই কৃতকার্যকে কেন স্কেলার রাশি বলা হয়, যদিও সেটা দুটি ভেক্টর রাশির গুণফল তাও। ওকে, ভেরি গুড, আরে সাবাস। এবার দাদা আমরা দেখব আমরা আমাদের এই তড়িৎ দ্বিমেরুটাকে কিভাবে, অর্থাৎ কেমন অবস্থানে রাখলে সেই তড়িৎ দ্বিমেরুর ওপর সব থেকে বেশি স্থির শক্তি সঞ্চিত হয়, এবং কোন অবস্থানে এই দ্বিমেরুটিকে রাখলে সেই দ্বিমেরুর ওপর সব থেকে কম স্থির শক্তি থাকে। এবং আমরা একটা জিনিস তো আগেই অলরেডি জেনে গেছি, কি দাদা, যে আমাদের এই দ্বিমেরুটিকে যখন আমরা এই সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থান করে রাখি, তখন আমাদের এই দ্বিমেরুটির অপর যে তড়িৎ স্থির শক্তি সঞ্চিত হয় সেটা কিন্তু 0 হয়। এই সম্পর্কে কোনো সমস্যা নাই। তো চলো এরপর দেখা যাক আমাদের এই যে এটা আছে না, আমাদের এই তড়িৎ দ্বিমেরুটিকে কিভাবে রাখলে তার উপর সব থেকে বেশি ইয়ে করে, কি বলে, কি পড়ছি আমরা, হ্যাঁ, সব থেকে বেশি স্থির শক্তি সঞ্চিত হয়ে থাকে আমাদের দ্বিমেরুটির অপর। ওকে, তো দেখো আমরা আমাদের এই যে সমীকরণটা আছে, এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি, কি বলতে পারছি বলতো, এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি দাদা যে ডাব্লিউ সমান হচ্ছে আমাদের কি,
মাইনাস পিই কস থিটা। গুড, ভেরি গুড। তো এখন যদি আমরা আমাদের দ্বিমেরুটিকে ঘুরিয়ে এইভাবে আমরা এই সুষম তড়িৎ ক্ষেত্রের অপর অভালে করি, অর্থাৎ যদি থিটার সমান যদি শূন্য হয় তাহলে কত মান হবে? থিটার সমান যদি শূন্য হয় তখন আমাদের এই ডাব্লুর যে মান সেটা কত আসবে রে? পিই কস শূন্য। আর আমরা জানি যে মাইনাস পিই হবে এবং কস 0 ডিগ্রি মান কিন্তু 1 হয়, তাহলে যেটা আসছে আমাদের মাইনাস পিই। তো এখানে কি আসছে আমাদের? মাইনাস আসছে। মানে যখনই আমরা আমাদের এই দ্বিমেরুটিকে সুষম তড়িৎ ক্ষেত্রের অপর অভালে করে রাখবো তখন আমাদের সব থেকে কম এই কার্য বা স্থির শক্তি কাজ করে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি আমরা আমাদের যদি এটি একটি তড়িৎ দ্বিমেরু হয় তাহলে তড়িৎ দ্বিমেরুটিকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের উপর রাখলে কি হয়? থিটা কোণ শূন্য, তখন আমাদের সব থেকে কম কাজ করে আমাদের সেই দ্বিমেরুটির অপর সঞ্চিত স্থির শক্তি। এরপর যখন এটিকে আমরা 90 ডিগ্রি করে নিয়ে যাই তখন আমাদের এই যে দ্বিমেরু আছে সেই দ্বিমেরুর অপর আমাদের যে ইয়ের কাজ করে কি বলে সঞ্চিত শক্তি তা কিন্তু শূন্য হয়। এরপর যখনই এটিকে আমরা 180 ডিগ্রি কোণে নিয়ে যাই তখন আমাদের এই দ্বিমেরুর অপর সঞ্চিত শক্তির পরিমাণটা সব থেকে বেশি হয়। যদি এটা মাইনাস হয়ে দিকে তাহলে কি হবে? প্লাস হবে কিনা? সাবাস, এই তো খেলা শেষ। এখানে আমাদের একটা সুষম তড়িৎ ক্ষেত্রের অপর রাখা দ্বিমেরুর অপর যে সঞ্চিত শক্তি সেই সম্পর্কে যে টপিকটা সেটা আমরা পুরোপুরি শিখে ফেলেছি এবং পুরোপুরি সেটা ক্লিয়ার করে ফেলেছি। তাহলে চলো এরপরে জানা যাক আমাদের সেই পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবৈদ্যুতিক কি জিনিস, সেটা অনেক মজার এবং সহজে। যদি डाउट 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 रहेगा तो कमेंट मारने का, डाउट रहेगा तो कमेंट मारने का, और कोई बात नहीं। डाउट हम लोग रखेंगे नहीं मेरा भाई, डाउट আমরা রাখতে চাই না, সেটাও আমাদের ক্লাসে, ঠিক তো? একদম ঠিক। তো চলো এরপর দেখা যাক আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবৈদ্যুত আসলে কি জিনিস, সেটা অনেক সহজ। গুড গুড গুড, এটা অনেক বেশি মজার আছে, ঠিক আছে? এটা বুঝতে পারলে মানে আর কিছু সমস্যাই নাই। দারুণ দারুণ ব্যাপার। পরা বৈদ্যুতিক, আরে পরা ঠিক তো না? হ্যাঁ ঠিকই তো, পরা বিদ্যুৎ। আচ্ছা পরা বৈদ্যুতিক নাই, পরা বৈদ্যুতিক মাধ্যম বা পরা বিদ্যুৎ। ওকে ঠিক আছে, তাকে বলা হয় ডাই ইলেকট্রিক। ভেরি গুড, ডাই ইলেকট্রিক। ওকে, তো ইয়ে हो गया আমরা হেডিং, যেটা হচ্ছে আমাদের পরাবৈদ্যুত। তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবৈদ্যুত কি জিনিস, তো চলো এবার একটু আমাদের ফার্স্টে যে চ্যাপ্টার সেখান থেকে ঘুরে আসা যাক। কি রকম দাদা? একটা কথা বলো, আমরা কি জানি আমাদের এই যে তড়িৎ প্রবাহ অনুসারে আমরা পদার্থকে কয় ভাগে ভাগ করতে পারি? তো দাদা তড়িতের প্রবাহ অনুসারে আমরা পদার্থকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি পরিবাহী এবং আরেকটা হচ্ছে আমাদের অন্তরক বা অপরিবাহী। এবার তোমরা কমেন্ট আমাকে বলবে দাদা আমাদের অর্ধ পরিবাহী বলে একটা বস্তু ছিল, তো ছিল ভাই, এই তো। তো আমরা বলতে পারি তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে আমাদের অপরিবাহী বা অন্তরক, আরেকটা হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী। তো এখন আমরা এই অন্তরক সম্পর্কে জানবো। এই অন্তরক বা অপরিবাহী হচ্ছে আমাদের এই পরাবৈদ্যুত বা পরাবৈদ্যুতিক মাধ্যম। কিন্তু কিরকম? চলো আমাদের, তুমি কি জানতে, একটা কথা আগে বলে নি, আমাদের এই অন্তরককে আবার দুই ভাগে ভাগ করা যায়। জানতে কি? জানতে না তো? আরে চলো ওই সম্পর্কে জানবো। আমাদের এই যে অন্তরক আছে এই অন্তরককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমাদের অমেরুবর্তী পদার্থ, আরেকটা হচ্ছে আমাদের কি রে মেরুবর্তী পদার্থ। তো অমেরু মানে তার কোনো মেরু নেই,
তার কোনো মেরু নেই। এবং মেরুবর্তী মানে অবশ্যই তার মেরু আছে, তো কি রকম মেরু সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের অন্তরক বা অপরিবাহী পদার্থকে দুটি ভাগে আবার ভাগ করতে পারি, যেটা হচ্ছে আমাদের কি হচ্ছে অমেরুবর্তী পদার্থ, এবং আরেকটা হচ্ছে আমাদের মেরুবর্তী পদার্থ। এই অমেরুবর্তী পদার্থ কি এবং আমাদের মেরুবর্তী পদার্থ কি সেই সম্পর্কে জানার আগে আমরা জানবো একে কি ভাগে অর্থাৎ কি কি সম্বন্ধ নিয়ে আমরা এই অন্তরককে দুই ভাগে ভাগ করেছি, অর্থাৎ কিসের জন্য, কেন করেছি, কিসের মাধ্যমে, কিসের দ্বারা, কেন ভাগ করেছি। ওকে, তো চলো দেখা যাক। যেমন আমরা তড়িৎ যে আছে না, তড়িৎ প্রবাহ, তো তড়িৎ প্রবাহ অনুসারে আমরা পদার্থ তিন ভাগ করেছি। একটা হচ্ছে কি আমাদের পরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী, একটা অপরিবাহী বা অন্তরক, একটা হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী। তো আমরা যেমন তড়িৎ প্রবাহ অনুসারে আমাদের এই পরিবাহীকে ভাগ করেছি, যেটা হচ্ছে অন্তরক। এরপর আমরা অন্তরককে এমন কি দিয়ে ভাগ করেছি দুই ভাগে, জানবো কিনা? একদম দাদা। তো দেখো আমরা কি জানি, আমাদের যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না সেই সমস্ত পদার্থকে বলা হয় আমাদের অন্তরক পদার্থ। ভেরি গুড দাদা, ভেরি গুড। এবং আমরা আরেকটা জিনিস জানি যে আমরা যে কোনো পদার্থই নিই না কেন, যে কোনো পদার্থ নিই, তো সেই পদার্থ আমাদের একটা মনে করে এত বড় পদার্থ নিয়েছি, এবার সেই পদার্থটা অনেকগুলি ছোট ছোট পরমাণু বা অণু নিয়ে গঠিত হয়েছে কিনা? হ্যাঁ জানি, অনেকগুলা ছোট ছোট পরমাণু বা অণু নিয়ে গঠিত হয়েছে। এবং এখান থেকে আমরা যে কোনো যদি একটা অণু নিয়ে বার করি, তাহলে সেই অণুটার অপর, এটা হচ্ছে অণু, সেই অণুর মধ্যে কি থাকে রে, সেই অণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের ভেতর থাকে আমাদের প্রোটন, থাকে কিনা? প্রোটন থাকে, সেটা হচ্ছে কি আমাদের প্লাস। এবং আমাদের সেই প্রোটনের বাইরে অর্থাৎ সেই নিউক্লিয়াসের বাইরে থাকে আমাদের কি ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রন হয় আমাদের মাইনাস, থাকে কিনা? একদম ঠিক। তো ভাই আমাদের কি হয়, আমাদের এই যে একটা বস্তু বা একটা পদার্থ অনেকগুলা ছোট ছোট পরমাণু বা অণু নিয়ে গঠিত হয়েছে, সেই পরমাণু বা অণুগুলিকে ভাঙলে আমরা তার মধ্যে কয়েকটা কোণা পাই। সেই কোণার সেই অণুগুলার ভেতরে দেখা যায় একটা নিউক্লিয়াস আছে, এবং সেই নিউক্লিয়াসের ভেতরে অনেকগুলা কি আছে রে, অনেকগুলা আমাদের ধনাত্মক প্রোটন আছে, এবং সেই নিউক্লিয়াসের বাইরে সমপরিমাণ আমাদের ইলেকট্রন কিন্তু আছে, আছে কিনা? একদম ঠিক। এবং ইলেকট্রন আর প্রোটনের যে মান কত থাকে রে, সমান থাকে কিনা? আরে ইয়ার, আমাদের এই যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন কত 10টা আছে, তাহলে আমাদের একটা অণুর বাইরে ইলেকট্রন কতগুলো আছে? যদি প্রোটন সংখ্যা 10টা হয়, তাহলে আমাদের একটা অণুর বা একটা পরমাণুর মধ্যে কতগুলা আমাদের ইলেকট্রন সংখ্যা আছে? তো অফকোর্স বলতে পারি 10টা আছে। ভেরি গুড, ঠিক আছে। তো আরেকটা এমার্জেন্সি কথা, কি কথা? এমার্জেন্সি একটা ইম্পর্টেন্ট কথা। দেখো ভাই, যখন একটা অণুর ভিতরে নিউক্লিয়াস থাকে এবং সেই নিউক্লিয়াসের ভিতর অনেকগুলা ধনাত্মক আধান থাকে, সেই ধনাত্মক আধানগুলার সেই ধনাত্মক আধানগুলোকে আমরা একটা ধনাত্মক আধানের কেন্দ্র হিসেবে ধরতে পারি, অর্থাৎ কি সবগুলা মিলে একটা করলাম, একটা কেন্দ্র ধরে নিলাম, ধনাত্মক আধানের কেন্দ্র। এবং আমাদের বাইরে যে ইলেকট্রন থাকে না, সেই ইলেকট্রন গুলো অনেক থাকে না, সেই ইলেকট্রন গুলাকে, সেই সমস্ত ইলেকট্রন গুলাকে মিলে আমরা ইলেকট্রনের একটা কেন্দ্র ধরে নিলাম, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের কেন্দ্রবিন্দু। ভেরি গুড, ভেরি গুড কিনা? তো আমাদের কি হয়, আমরা কি হয়, আমাদের দেখতে পাই যে আমাদের যখন একটা ধনাত্মক একটা ঋণাত্মক থাকে না, যখনই ধনাত্মক একটা ঋণাত্মক আমাদের দুটি আধান সমপরিমাণ এবং বিপরীত আধান থাকে, তখন তাদের দূরত্ব যদি সামান্য হয়, অনেক কম হয়, অনেক ব্যবধানটা অনেক কম হয়, তখন সেটিকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। এবং যখনই তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হয়, তখন সেই তড়িৎ দ্বিমেরুর বাইরে একটা আমাদের তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এই যে একটা অণু আছে না, সেই অণুতে কি আছে, এখানে যতগুলা ধনাত্মক আধান আছে এইখানে ততগুলাই কিন্তু বাইরেটা, আমাদের নিউক্লিয়াসের ভিতরে যতগুলাই ধনাত্মক আধান আছে, যতগুলাই প্রোটন আছে, ততগুলাই কিন্তু বাইরে সমপরিমাণ আমাদের ইলেকট্রন কতগুলাই আছে। তাহলে সমস্ত ইলেকট্রন মিলে কি সমপরিমাণ
এবং কি হচ্ছে এটাও সমান সমপরিমাণ এবং বিপরীত ধনাত্মক ঋণাত্মক আধান যখন একটু সামান্য ব্যবধানে থাকবে তখন অবশ্যই সেই অণুটির বাইরে কি হবে রে, সেই অবশ্যই তখন আমাদের কি হবে, যখনই সমপরিমাণ প্রোটন এবং ইলেকট্রন সমপরিমাণ এবং মাইনাস ধনাত্মক কি হচ্ছে ঋণাত্মক ধনাত্মক সমপরিমাণ এবং বিপরীতধর্মী আধান দুটি পরস্পর থেকে সামান্য খুব অল্প ব্যবধান থাকে, তখন অবশ্যই সেই আধান দুটির মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হবে কিনা, একদম। এবং সেই তড়িৎ দ্বিমেরু যখন সৃষ্টি হবে তখন অবশ্যই তার চারিদিকে একটা তড়িৎ সৃষ্টি হবে কিনা, হবে। তো এই অনুসারে আমরা আমাদের অন্তর পদার্থকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেরুবর্তী আর একটা হচ্ছে অমেরুবর্তী। যখন আমাদের কি দেখা হয়, যখন আমাদের কি হয় সমপরিমাণ এবং বিপরীতধর্মী আধানগুলো পরস্পর থেকে অল্প সামান্য হলেও দূরত্ব থাকে তখন অবশ্যই তাদের মধ্যে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। আর এখানে বলছি কিরকম দ্বিমেরু বলছি, মানে অবশ্যই কি এটাকেই বলা হয় আমাদের মেরুবর্তী পদার্থ। ভেরি গুড। আর একটা কন্ডিশন হয়, কি হয় আমাদের এই কিছু কিছু অণু আছে যে অণুগুলার ওপর আমাদের যে ধনাত্মক আধানের কেন্দ্রক অর্থাৎ প্রোটনগুলা কেন্দ্রক আছে এবং ঋণাত্মক আধানের কেন্দ্রক তারা কি বলতো তারা দূরবর্তী সামান্য ব্যবধান না থাকে কি হয় পরস্পরের অপর ওভারল্যাপ করে থাকে, এখানে ধনাত্মক এখানে ঋণাত্মক আছে, তখন কি হয় তখন তাদের মধ্যে কিন্তু আমাদের দ্বিমেরু সৃষ্টি হয় না। আর দ্বিমেরু সৃষ্টি হয় না মানে সেটাকে বলতে পারি আমরা অমেরুবর্তী পদার্থ। কিন্তু বুঝতে পারলে? আরে ইয়ার অনেক সহজ করে বললাম, ঘুরায় ফেরায় বললাম ঠিক আছে কিন্তু অনেক সহজ করে বললাম। আবার বুঝি দেখো এইবার বলবো আর ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। কিরকম বলছি দেখো, দেখো কিরকম বলছি আমি। কি হয় আমরা জানি যে আমাদের একটা পদার্থ অনেকগুলা অণু নিয়ে গঠিত হয় এবং সেই অণুগুলোর ভেতরে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলতো, অর্থাৎ আমাদের সেই অণুগুলোর ভিতরে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে এবং প্রোটনগুলো হয় ধনাত্মক এবং বাইরে সেই নিউক্লিয়াসের বাইরে থেকে কি ইলেকট্রন থাকে এবং ইলেকট্রন হয় ঋণাত্মক এবং প্রোটন আর ইলেকট্রন সম পরিমাণের হয়, অর্থাৎ কি যদি 20টা ইলেকট্রন থাকে তাহলে 20টা প্রোটন থাকবে, তাহলে সম পরিমাণ হয়ে গেল, ঠিক কিনা সমপরিমাণ হয়ে গেল। এবং তাহলে কি হচ্ছে আমাদের ইলেকট্রন আর প্রোটনের পরিমাণ হচ্ছে সমপরিমাণ। তারপরে কি হয় ইলেকট্রন হচ্ছে বিপরীতধর্মী এবং আমাদের প্রোটন হচ্ছে বিপরীতধর্মী অর্থাৎ হচ্ছে ধনাত্মক আধান। তাহলে বলতে পারি কি আমরা বলতে পারি আমাদের একটা অণুর ভিতরে যেহেতু সমপরিমাণ এবং বিপরীতধর্মী আধান থাকায় তারা কি হয় তারা কখনো কি হয় সেই বিপরীতধর্মী অর্থাৎ ধনাত্মক আধান কেন্দ্র এবং ঋণাত্মক আধান কেন্দ্র কখনো কখনো কিছু কিছু পরমাণুর কিছু কিছু পদার্থের যে অণু আছে তাদের মধ্যে একটু অল্প ডিস্টেন্সে বা দূরত্বে থাকে, একটু ব্যবধানে থাকে তারা, তখন তাদের মধ্যে একটা দ্বিমেরু সৃষ্টি হয়। আর সেই সমস্ত পদার্থের অণুগুলিকে বলা হয় আমাদের মেরুবর্তী কি বলা হয় মেরুবর্তী পদার্থ বা মেরুবর্তী অণু। এবং আমাদের কিছু কিছু পদার্থের অণু আছে যাদের মধ্যে ওই প্রোটন এবং যে ইলেকট্রন দুটো বিন্দু আছে না সেই দুটো কি হয় সে দুটো কেন্দ্রক একটি বিন্দুর মধ্যে অবস্থান করে, অর্থাৎ কি তাদের মধ্যে কোন রকম দ্বিমেরু সৃষ্টি হয় না, সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয় আমাদের অমেরুবর্তী পদার্থ বা অমেরুবর্তী অণু। আর কিছুই না। একটা এক্সাম্পল দেখতে চাও? যে আমাদের এই অমেরুবর্তী পদার্থ কোনগুলোকে বলা হয় এবং আমাদের সেই মেরুবর্তী পদার্থ কোনগুলোকে বলা হয়। তো দেখো কোনো সমস্যা নাই, যে দেখো ভাই যদি আমরা জল নিই, এই যে H2 আছে, এই H2O কে আমরা মেরুবর্তী পদার্থ বলতে পারি। তার কারণটা কি দেখো, যদি আমরা H2O মানে কি অবশ্যই এখানে H আছে তো, মানে লাও প্লাস বা মাইনাস কিছু নিয়ে লাও, ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে। তো যদি আচ্ছা যেটা মাইনাস হবে আরে না প্লাস হবে, তো যদি আমরা একটা কি নেবো এরকম বানা কিরকম এর কেমিস্ট্রিতে পড়েছো না, তোমরা অবশ্যই কেমিস্ট্রি পড়েছো, তাহলে কেমিস্ট্রিতে আমরা পড়েছি যে ধনাত্মক আধান এটা এবং এখান থেকে আমাদের কি হয় দুটো অক্সিজেন থাকে H2 না রে খেপা আমি তো ভুল করছি রে ভাই, আরে ও থাকে মাঝখানে এবং হাইড্রোজেন থাকে দুটো ভি আকৃতির সাইডে, এটা একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন, এটা প্লাস এটাও প্লাস এবং এটা থাকে এখানে তোমার মাইনাস অক্সিজেনটা, ঠিক তো মেরে ভাই
একদম ঠিক। তো বলো ভাই, যখন এখানে মাইনাস এখানে প্লাস, অবশ্যই এটা দ্বিমেরু সৃষ্টি হচ্ছে, একদম ঠিক। তাহলে এই সাইডে পি কাজ করবে কিনা, করবে P1। এবং এখানে দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ধনাত্মক, তাহলে অবশ্যই এখানে একটা দ্বিমেরু সৃষ্টি হবে কিনা, হবে। তাহলে এখানে যেহেতু এটা P2, ঠিক আছে, দ্বিমেরু ভ্রামক, এটা P2 দ্বিমেরু ভ্রামক, এটা হচ্ছে P1 দ্বিমেরু ভ্রামক, তাহলে এদের মধ্যে একটা কি হবে, লব্ধি যেটা আসছে এদিকে। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি কি, যে এখানে আমাদের একটা দ্বিমেরু ভ্রামক পাওয়া যাচ্ছে। আর যখনই দ্বিমেরু ভ্রামক পাওয়া যাচ্ছে মানে কি, এর একটা দিক আছে, এর একটা মেরু আছে, আর তাই এটাকে বলা হয় আমাদের মেরুবর্তী পদার্থ। কিন্তু আমাদের এই যে অমেরুবর্তী পদার্থ আছে, সেই অমেরুবর্তী পদার্থ বলতে যদি আমরা একটা CH4 নিই না, CH4 আছে, তো এই CH4 অর্থাৎ এই মিথেনকে বলা হয় আমাদের অমেরুবর্তী পদার্থ। কেন বলা হয় সেই সম্পর্কে বোঝো একটু, ঠিক তো? এটা অনেক সহজ। আচ্ছা, এখানে বোঝাচ্ছি CH4 কে। তো দেখো CH4 মানে কি, অবশ্যই আমাদের CH এখানে, এবং এইচ আছে চার কোণে, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। তো এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এটা ধনাত্মক, এটা ধনাত্মক, এবং এটা হচ্ছে ঋণাত্মক। ওকে, তাহলে এখানে কি হলো, এদের মধ্যে সৃষ্টি হবে একটা দ্বিমেরু, এখানে সৃষ্টি হবে দ্বিমেরু, এখানে সৃষ্টি হবে দ্বিমেরু। তো এটা এখান থেকে অভিমুখটা হবে, এর অভিমুখ হবে তোমার এদিকে P1, এদিকে হবে অভিমুখটা আমাদের P2, এবং এই সাইডে আমাদের P3, এবং এই সাইডে আমাদের P4। তাহলে বলতো এরা পরস্পর কি সেম লাইনে আছে, অর্থাৎ কি অবশ্যই এদের লব্ধি আসবে না, অবশ্যই এদের লব্ধিটা কি হবে, শূন্য হয়ে যাবে। কারণ কি, এরা পরস্পরকে প্রশমিত করে দেবে, ক্যান্সেল করে দেবে, ঠিক তো? এইদিকে 20 টানছে, এইদিকে 20 টানছে, তো ক্যান্সেল না, 20 20 অনেক যাবে না, তাহলে লব্ধিটা শূন্য হবে। মানে কি, এর কোনো কিন্তু দিক নেই, কোনো মেরু নেই, তাই একে বলা হয় অমেরুবর্তী পদার্থ। আর বেশি কিছু না, আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। এবং মেরে ভাই, আমাদের এই যে মেরুবর্তী পদার্থ আছে না, সেই মেরুবর্তী পদার্থটিকেই বলা হয় আমাদের এই পরাবৈদ্যুত বা পরাবৈদ্যুতিক মাধ্যম, আর কিছুই না মেরে ভাই। অর্থাৎ কি, আমাদের জল হচ্ছে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবৈদ্যুত বা ডাইলেকট্রিক, আর কিছুই না। যদি কোন রকম সমস্যা বা ডাউট থাকে এখানে, যদিও আমি এজি বেজি করে এলোমেলো করে বুঝালাম, কিন্তু কি হয়, ডাউট থাকতে পারে। তো অবশ্যই যদি তোমার ডাউট থাকে এখানে, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও, কোনো সমস্যা নাই। যদিও আমি এলোমেলো করে বুঝালাম, বাট ঠিকই বুঝাচ্ছি, একদম কোনো ডাউট কিন্তু রাখার চেষ্টা করিনি। তাও যদি ডাউট হয় তোমাদের, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাতে ভুলো না। হ্যাঁ, আরে জোশটা আমি হারিয়ে ফেলছি, কি করবো বলো তো, জোশটা আমরা হারিয়ে যাচ্ছে দিনের দিন, ঠিক আছে? সাবস্ক্রাইবার আও রে, শেয়ার তো করো রে ভাইরা, শেয়ার না করলে কি করে হবে, শেয়ার করো, জোশ দাও আমাকে। আমি তো বলেছি আমার শক্তি, আমার ভিটামিন হচ্ছে তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার, তোমাদের সাবস্ক্রাইব। যত কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার আসবে না, লাইক যত পড়বে, তত বেশি আমার এনার্জি আসে। আর এনার্জি যত বেশি আসে, তখন আমি আরো বেশি দম নিয়ে ক্লাসগুলো করাতে পারি। আর এখানে কি হচ্ছে বলতো, আমি এখানে কি বলবো আরো ধর, বারবার বলা ঠিক নাই। তো এতটা বুঝতে পেরেছো আশা করে, একদম ঠিক। তো ভাই, আরেকটা ছোট্ট জিনিস জেনে রাখো, কি জানলাম, আমাদের এই যে অন্তরক আছে না, সেই অন্তরককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ, একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। এবং সেই মেরুবর্তী পদার্থকে বলা হয় আমাদের, কি বলা হয়, সেই মেরুবর্তী পদার্থটিকে বলা হয় আমাদের পরাবিদ্যুৎ বা আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম। এই সম্পর্কে কোনো সমস্যা নাই। তো দেখো, এ হচ্ছে একটা অণু। এবার অণুর ভিতরে আমাদের এখানে ধনাত্মক আধানগুলো আছে, তো এটা হচ্ছে ধনাত্মক আধানের কেন্দ্র, এবং এখানে আছে কি ঋণাত্মক আধানগুলো আছে, এবং এটা হচ্ছে আমাদের ঋণাত্মক আধানের কেন্দ্র। গুড। এবং এদের মধ্যে ডিস্টেন্স একটু ব্যবধান আছে। তাহলে বলো তো, এটা মেরুবর্তী নাকি অমেরুবর্তী? আরে ভাই, অফকোর্স এটা মেরুবর্তী। আর এটিকেই তো বলা হয় দাদা পরাবৈদ্যুতিক মাধ্যম, কি বলা হয়, পরাবিদ্যুৎ বলা হয় এটাকে, ঠিক তো? বাস, পরাবিদ্যুৎ এটিকেই বলা হয়। তো এখানে আরেকটা সমস্যা আছে আমাদের, কি হয় এখানে, কি হয় দেখো তো, বাস্তবে দেখতে গেলে কিরকম হয় সেটা দেখো। বাস্তবে হয়, এ হচ্ছে আমাদের একটা পদার্থ, ঠিক তো? এবার এই পদার্থের ভিতর অণুগুলো আছে, এবং সেই অণুগুলোর ভিতরে আমাদের কি রে, প্রত্যেকটা অণুর মধ্যে সৃষ্টি হবে কিনা দ্বিমেরু? হ্যাঁ হবে। তাহলে কখনো কি বলতো, কখনো ধনাত্মক আধান এই সাইডে, ঋণাত্মক এই সাইডে, কখনো ধনাত্মক আধান অপরে, ঋণাত্মক নিচে, কখনো ঋণাত্মক এই সাইডে, ধনাত্মক এই সাইডে। তো এইভাবে কি করে বলতো,
আমাদের একটা মেরুবর্তী পদার্থের মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে আমাদের যে দ্বিমেরু সৃষ্টি হয়েছে না, সেই দ্বিমেরুগুলা কি করে বলতো একটা নির্দিষ্ট ভাবে সজ্জিত থাকে না, এলোমেলো ভাবে থাকে, অপর নিচে, যেদিকে সেদিকে ইচ্ছা, কেউ এই অভিমুখে, কেউ এই অভিমুখে, কেউ এই অভিমুখে, কেউ আবার এই অভিমুখে, কেউ আবার এই অভিমুখে। তাহলে এখানে একটা অনেক বড় সমস্যা, কি সমস্যা হয়? এখানে একটা অনেক বড় সমস্যা হয় যে আমাদের এই যে দ্বিমেরু ভ্রামকটা আছে না, অর্থাৎ এই যেটা মানটা আছে, সেই দ্বিমেরু ভ্রামকটা কিন্তু এখানে শূন্য হয়। এটাও মাথায় রাখবে, কত এখানেও, এখানে কিন্তু শূন্য হয়ে যায়। কেন শূন্য হয়ে যায়? শূন্য হয়ে যায় তার কারণটা হচ্ছে আমাদের এই একটা পদার্থের একটা কি হচ্ছে, একটা মেরুবর্তী পদার্থে যে অণুগুলা থাকে না, সেই অণুগুলা কি বলতো, সেই অণুগুলার যে দ্বিমেরু আছে, সেই দ্বিমেরুগুলা কি বলতো বিভিন্ন অভিমুখে থাকে, কারো এই অভিমুখ, কেউ এই অভিমুখ, এইভাবে নানা অভিমুখে থাকে। এবং নানা অভিমুখে, কেউ এই সাইডে, কেউ ওই সাইডে। তো এরকম বিভিন্ন অভিমুখে অর্থাৎ এলোমেলো থাকার জন্য, যেহেতু একই অভিমুখে কণাগুলাই নাইকে, তো এই এলোমেলো থাকার জন্য তাদের যে লব্ধি, সেই লব্ধিটাও কিন্তু শূন্য হয়ে যায়। মানে এখানে বুঝতে পারছি একটা বড় জিনিস কি, তো আমরা দেখলাম যে আমাদের যে অমেরুবর্তী পদার্থ আছে, সেই অমেরুবর্তী পদার্থের যে ভ্রামক, যে দ্বিমেরু ভ্রামক যেটা, সেটা কিন্তু আমরা শূন্য পেলামই, দেখলাম মিথেন একটু আগেটাই, হ্যাঁ পেলাম দাদা। ঠিক তেমনই আমাদের এই যে একটা পদার্থ যেটা মেরুবর্তী পদার্থ, সেই মেরুবর্তী পদার্থটাকেও যদি আমরা, সেই মেরুবর্তী পদার্থটাও যদিও আমাদের দ্বিমেরু সৃষ্টি হয়, তাও কিন্তু আমাদের দ্বিমেরু গুলার মধ্যে যে দিকটা, সেই দিকগুলো বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে এলোমেলো সরিয়ে থাকার জন্য তাও আমাদের লব্ধিটা শূন্য আসে। অর্থাৎ মেরুও শূন্য, মেরুবর্তী পদার্থ শূন্য, এবং অমেরুবর্তী পদার্থের লব্ধিটা আমাদের কিন্তু শূন্য আসছে। তাহলে এই অসুবিধা দূর করার জন্য আমাদের কি প্রয়োজন? এই অসুবিধা দূর করতে গেলে আমাদের যা প্রয়োজন, সেটা জানার আগে আমাদের এই পরাবিদ্যুৎ দুর্বকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমরা কি বলতে পারি সেটা একটু জেনে নিই। কি বলতে পারি? এই পরাবিদ্যুৎ দুর্বকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কি আমরা বলতে পারি মেরে ভাই? কি বলতে পারি? যে কোন একটি অন্তরক পদার্থ নিয়েছি, তো কোন একটি অন্তরক পদার্থের অণুতে কি হয়, সমপরিমাণের। কোন একটা অন্তরক পদার্থের, এটা হচ্ছে এটা অন্তরক পদার্থ, কোন একটা অন্তরক পদার্থের একটা অণুতে কি হয়, সমান এবং বিপরীত ধনাত্মক ও ঋণাত্মক কেন্দ্র দুটি কি হয়, পরস্পর থেকে কিছুটা ব্যবধানে থাকে, ঠিক তো? এবং ব্যবধান থাকলে ওই অণু দুটি তড়িৎ দ্বিমেরু হিসেবে আচরণ করে, এবং এই ধরনের অন্তরক পদার্থকে বলা হয় আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবিদ্যুৎ, ঠিক তো? তাহলে সংজ্ঞা অনুসারে আমি কি বোঝাতে পারলাম এটা? কারণ আমরা যেটা বুঝতে পারলাম সেটাই হচ্ছে আমাদের সংজ্ঞা, আর কিছুই না। এই আমরা যদি বুঝতে পারি না, তাহলে অটোমেটিক নিজেরাই আমরা সংজ্ঞা তৈরি করতে পারবো, ঠিক তো? একদম ঠিক দাদা। তো চলো ভাই, আমরা আমাদের এই যে এলোমেলো ভাবে সজ্জিত আছে, এই এলোমেলোটাকে আমরা ঠিক করে একদম সোজা সোজা একটা নির্দিষ্ট অভিমুখে সাজাতে গেলে আমাদের কি করা উচিত, সেই সম্পর্কে একটু জানা যাক। ওকে, তো চলো 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 চলো, আর লেট না করে জানা যাক, যেটা আমাদের বইতে দেওয়া আছে, বাট আমরা সেটাকে ভালো করে বুঝবো। দেখো ভাই, আমাদের এই যে একটা অন্তরক আছে না, এই যে একটা মেরুবর্তী অন্তরক পদার্থ আছে, সেই মেরুবর্তী অন্তরক পদার্থ অর্থাৎ এই পরাবিদ্যুৎকে যদি আমরা একটা বাইরে থেকে আসা কোনো একটা, এইটা আমাদের তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক তো? যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্রের সামনে একটা পরাবিদ্যুৎ পদার্থকে, একটা পরাবিদ্যুৎকে নিয়ে আসছি, তাহলে সেই পরাবিদ্যুতের মধ্যে এলোমেলো ভাবে এদিকে সেদিকে যে কোনো অভিমুখে আমাদের থাকা এই দ্বিমেরুর ভ্রামক গুলা কিন্তু কি হয়, তাড়াতাড়ি দেখা যায় আমাদের নির্দিষ্ট একটা অভিমুখে সজ্জিত হয়। অর্থাৎ কি, সবাই এই অভিমুখে সজ্জিত হয়ে যায়। কোন অভিমুখে দাদা? আমাদের এই বাইরে থেকে আসা তড়িৎ ক্ষেত্রটির যেদিকে অভিমুখ, সেই অভিমুখে সবাই ফটাক করে ঘুরে যায়। প্রথম কি ছিল? প্রথম আমাদের যখন তড়িৎ যখন আমাদের এই পরাবিদ্যুৎ থেকে যখন আমরা একটি তড়িৎ ক্ষেত্রের কাছে নিয়ে আসিনি, তখন তার ওই দ্বিমেরু ভ্রামক অর্থাৎ যে অভিমুখটা,
তার অভিমুখটা এদিকে সেদিকে এদিকে সেদিকে এদিকে সেদিকে ছিল। তার জন্য আমরা এই যে লব্ধিটা পেয়েছিলাম, সেই লব্ধির কথা ছিল রে, লব্ধি দ্বিমেরু ভ্রামক যেটা আসছিল তা ছিল শূন্য হচ্ছিল। কিন্তু যেহেতু আমাদের শূন্য দরকার নাই, আমরা চাই যে আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটির একটা দিক থাকুক নির্দিষ্ট, এবং তার যে লব্ধি সেটা যেন শূন্য না হয়। তো তার জন্য আমরা আমাদের এই পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবিদ্যুৎ থেকে যখনই আমরা একটি বাইরে থেকে নিয়ে আসা তড়িৎ ক্ষেত্রের সামনে নিয়ে এলাম, তখনই দেখা যায় কি বলতো, তখনই দেখা যায় আমাদের এই উল্টো পাল্টে এলোমেলো ভাবে থাকা আমাদের দ্বিমেরু গুলার অভিমুখটা একই দিকে নিয়ে চলে আসে। এবং একই দিকে আসছে মানে কি, আমাদের যেদিকে তোমার তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা হয় সেই অভিমুখে সবাই ঘুরে যায় এবং একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট ভাবে সজ্জিত হতে শুরু করে দেয়। কিরকম হয় দেখো, এই দিকে অভিমুখ মানে পরিষ্কার বুঝতে পারছে কি, অবশ্যই মাইনাসের দিকে আর প্লাস এদিকে হবে, ঠিক তো? এদিকে মাইনাস এদিকে প্লাস এদিকে হবে। এইটার ক্ষেত্রেও কি হবে, মাইনাস এদিকে প্লাস এদিকে হবে, হবে কিনা? তার জন্যই তো হবে না, আমাদের তড়িৎ ক্ষেত্রে যদি অভিমুখটা এই সাইডে হয় তাহলে অফকোর্স এদের অভিমুখটা এই সাইডে হবে না? এখন কি জানি আমরা, এখন জানি সবাই জানি যে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে মুখটা হয়। ভেরি গুড। এটা কি হবে, এদিকে হবে মাইনাস, এটা হবে প্লাস। এটা কি হবে, মাইনাস, এটা হবে প্লাস। এটা মাইনাস, এটা হবে প্লাস। ঠিক বুঝতে পেরেছো? কোনো অসুবিধা কোথাও? কোনো অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও, কোনো সমস্যা কিন্তু রাখো না মেরে ভাই। ওকে, ঠিক আছে। তো আরেকটা কথা ভালো করে বোঝো, কি করেছি আমরা এখানে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্রের প্রয়োগ করেছি। গুড, তড়িৎ ক্ষেত্রে এখানে আমরা একটা প্রয়োগ করেছি, বাইরে থেকে নিয়ে আসছে একটা তড়িৎ ক্ষেত্র। যখনই আমরা সেই তড়িৎ ক্ষেত্রের সামনে নিয়ে গেলাম আমাদের পরাবিদ্যুৎটাকে, তখনই কি হলো, তখনই সেগুলো এলোমেলো ভাবে থাকা আমাদের সেই দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা কি হলো, একটা নির্দিষ্ট দিকে সজ্জিত হয়ে গেল। তো সহজ কথায় কি বলতে পারি, সহজ কথায় বলতে পারি কি হচ্ছে রে, ওয়েট ওয়েট ওয়েট, সহজ কথায় আমরা একটা জিনিস এখানে বলতে পারি। কি বলতে পারি, বারে তড়িৎ ক্ষেত্রের টানে পরাবৈদ্যুতের ভেতরের অণুগুলোর সাজিয়ে গুছিয়ে একদিকে অভিমুখ করা থাকলে মেরুবর্তিতা তাকে বলা হয়। কি বলা হয়? তাকে মেরুবর্তিতা বলা হয়। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যখনই একটা পরাবিদ্যুৎকে কি করছি রে, একটা তড়িৎ ক্ষেত্রের সামনে নিয়ে আসছি, তখন সেই তড়িৎ ক্ষেত্রের যে টান, সেই তড়িৎ ক্ষেত্রের টানের জন্য আমাদের পরাবিদ্যুতের যে এলোমেলো ভাবে থাকা বিভিন্ন দিকে থাকা অভিমুখটা একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট অভিমুখে হয়ে যায়। আর এটিকেই বলা হয় আমাদের, কি বলা হয়, মেরুবর্তিতা বা পোলারাইজেশন। তো মেরুবর্তিতা বা পোলারাইজেশন কি, সেটাও আশা করি বুঝতে পেরেছিস, কোনো রকম সমস্যা নাই, ঠিক তো? মেরুবর্তিতা বা পোলারাইজেশন, তাহলে মেরুবর্তিতা বা পোলারাইজেশন কি, সেই সম্পর্ক আর কোনো রকম সমস্যা আছে কি? আশা করি কোনো সমস্যা থাকছে না মেরে ভাই। তো চলো একটা কথা বলো তো, কি জানি আমরা, আমাদের যে অন্তরক পদার্থ আছে সেটা কি দুই ভাগে আছে, ঠিক তো? অন্তরক পদার্থ আমাদের দুই প্রকার হচ্ছে, একটা কি, একটা হচ্ছে আমাদের অমেরুবর্তী, গুড, একটা হচ্ছে আমাদের অমেরুবর্তী পদার্থ, আরেকটা হচ্ছে আমাদের মেরুবর্তী পদার্থ। তো যদি আমরা এই অন্তরকের মধ্যে একটা যদি আমরা মেরুবর্তী, কি রে, যে মনে হচ্ছে একটা রয়েছে একটা তোমার এই তড়িৎ ক্ষেত্র, তো আমরা যদি একটা তড়িৎ ক্ষেত্রের সামনে কি করি, একটা মেরুবর্তী না 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 একটা অমেরুবর্তী অন্তরকী বাট অমেরুবর্তী যদি পদার্থ নিয়ে আসি, তাহলে কি হবে বলতো, সেই অমেরুবর্তী পদার্থটার মধ্যে যে অণুগুলো থাকে না, সেই অণুর উপর কি হয়, সেই অণুর মধ্যে আমাদের ধনাত্মক আর ঋণাত্মক আধানগুলো কি বলতো, তারা চাপাচাপি হয়ে থাকে। অর্থাৎ কি, তাদের মধ্যে কোনো রকম দ্বিমেরু সৃষ্টি হয় না। বাট যখনই আমরা সেই অমেরুবর্তী পদার্থটাকে এই তড়িৎ ক্ষেত্রের সামনে নিয়ে এলাম, তখনই দেখা যায় আমাদের এই যে চাপাচাপি হয়েছিল একটা অণুর উপরে ধনাত্মক ঋণাত্মক, তারা কিন্তু সাইড হয়ে যায়। মানে কি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা কোনো একটা অমেরুবর্তী পদার্থকে যদি একটি তড়িৎ ক্ষেত্রের সামনে নিয়ে আসছি না, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের সামনে নিয়ে আসার পর দেখা যায় যে আমাদের এই অমেরুবর্তী পদার্থ, যার মধ্যে কোনো দ্বিমেরু সৃষ্টি হয়েছিল না, তার মধ্যে কিন্তু দ্বিমেরু সৃষ্টি হয়।
বুঝতে পারলে? একদম ঠিক। আর তারপর দেখা যাচ্ছে যে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখনই একটা মেরুবর্তী পদার্থ অর্থাৎ একটা পরাবিদ্যুৎকে নিয়ে আসছি, তখন তার মধ্যে কি ছিল, সেই মেরুবর্তী বা সেই পরাবিদ্যুতের মধ্যে অবশ্যই আমাদের কি ছিল রে, আমাদের দ্বিমেরু সৃষ্টি হয়েছিল, বা সেই দ্বিমেরু যে অভিমুখ সেটা কিন্তু এলোমেলো উল্টা পাল্টা ছিল। তো সেই এলোমেলোটা যখন এসে এলোমেলো উল্টা পাল্টা ভাবে থাকা অভিমুখ বিশিষ্ট একটা দ্বি কিরে একটা দ্বিমেরু অণু অর্থাৎ কি একটা মেরুবর্তী পদার্থকে যখনই আমরা তৈরি নিয়ে আসছি, তখন সেই মেরুবর্তী পদার্থের যে এলোমেলো ভাবে আছে অভিমুখ গুলো দ্বিমেরুর, তারা কিন্তু পুরো স্ট্রিক্ট হয়ে যায়, পুরো সোজা হয়ে যায়, এবং তাদের যে অভিমুখ সেটা তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেই অভিমুখে কিন্তু হয়ে যায়। বুঝতে পারলে তো? আর এই ঘটনাকে বলা হয় আমাদের মেরুবর্তীতা বা পোলারাইজেশন, আর কিছুই না। আমি জাস্ট এখানে বোঝাচ্ছি। যদি তোমার নোটস এর প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো। আর সেখানে তোমরা হাই সেন্ড করো, আমি তোমাকে সমস্ত রকম নোটস কিন্তু রেডি করে নিজের হাতে লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা হবে না, বাট একটু হ্যান্ড রাইটিং অসুবিধা হবে, কারণ কি আমি আমার আমার যে এডুকেশন সেটা কি হচ্ছে, বেঙ্গলি মিডিয়াম থেকে চলে গেছে। আমরা যেমন কেউ ইয়ে করে না, কি ইঞ্জিনিয়ারিং করলে যেটা হয়, ইঞ্জিনিয়ারিং করলে কি হয়, হুম, বাংলা মিডিয়াম পড়ার পর যদি আমরা ইঞ্জিনিয়ারিং করি তাহলে কি হবে, বাংলা থেকে ইংলিশ যাবো, তখন একটু সমস্যা হয়। তারপর ইংলিশ থেকে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং করার পর যখন বাইরে বেরিয়ে আসবো, তখন আবার যদি বাংলা লিখতে হয় তাহলে আমাদের আরো অসুবিধা হয়, হয় না? তো সেই ব্যাপারটা এখানে ঘটে গেছে আমার, আর কিছুই না, তোদের ঘটবে কোনো বিষয় নেই, ঠিক আছে? বাস। এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি কি বলতো, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এই যে পরাবৈদ্যুতিক যে স্ল্যাবটা আছে না, এই যে আমাদের, আচ্ছা ছবিটা ভালো করে আঁকছি, ওকে, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, ছবিটা ভালো করে আঁকছি, কোনো চাপ নেই, ভেরি গুড। এই হচ্ছে আমাদের কি রে, পরাবৈদ্যুতিক যে পদার্থ বা স্ল্যাবটা। তো এখানে আমাদের কি আছে, ঋণাত্মক ধনাত্মক, ঋণাত্মক ধনাত্মক আছে কিনা, আছে ঋণাত্মক ধনাত্মক। আর এইভাবে লিখবো, যদি তোরা লিখেছিস একটা তড়িৎ ক্ষেত্রের সামনে নিয়ে আসার পর, যদি তোরা একটা পরাবৈদ্যুতিক স্ল্যাবকে কখনো লিখে দিয়েছিস যে এদিকে প্লাস এদিকে মাইনাস, তো এটা পাক্কা 100% ভুল, মাস্টার কাটে কুটে ছাড়ে দিবে এবং নাম্বার 0 দিয়ে দিবে, ওকে? তো কখনো ভুলটা করো না, সবসময় মাইনাস থেকে ধনাত্মক বসাবে, এদিকে মাইনাস ধনাত্মক বসাবে, কারণ তো যদি আমরা এদিকে মাইনাস বসাই এবং এদিকে যদি আমরা প্লাস বসাই তাহলে আমাদের অভিমুখটা কিন্তু এদিকে হবে, কারণ সবসময় জানি আমরা আমাদের যে দ্বিমেরু ভ্রামক বা দ্বিমেরুর যে অভিমুখ সেটা কি হচ্ছে না, আমাদের মাইনাস থেকে কিন্তু ধনাত্মকের দিকে হয়। গুড, একদম গুড। তাহলে এটাও মাইনাস থেকে ধনাত্মকের দিকে হবে, একদম ঠিক। তো এরপরে দেখা যায় কখনো কখনো, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, এটা দেখা যায় যে আমরা এই পরাবৈদ্যুতিক স্ল্যাবটার সব থেকে এই সাইডে অর্থাৎ এই যে ডান দিকটায় কি আছে, আমাদের ধনাত্মক আধান গুলা আছে, এবং আমাদের এই বাম দিকটা কি আছে রে, এই বাম দিকটায় আমাদের ঋণাত্মক আধান গুলো পুরো ছুটে ছুটে আছে, আছে কিনা, একদম ঠিক। তো এই জন্য এরা তো বাঁচে যায়, বাট আমাদের এই যে ধনাত্মক আর ঋণাত্মক, ধনাত্মক আর ঋণাত্মক আছে না মাঝখানটাতে, তারা কিন্তু নিজেদেরকে কি করে প্রশমিত করে দেয়, এবং প্রশমিত হওয়ার ফলে এটা ক্যান্সেল হয়ে যায়। বুঝতে পারলে তো? একদম ঠিক। এবং যখনই এরা ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ বুঝতে পারছি যে আমাদের একটা পরাবৈদ্যুতিক পদার্থ বা স্ল্যাবকে যখনই আমরা তড়িৎ ক্ষেত্রের সামনে নিয়ে আসি, তখনই সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, সেই তড়িৎ ক্ষেত্রের টানে আমাদের এলোমেলো ভাবে সজ্জিত থাকা আমাদের দ্বিমেরু গুলো কিন্তু দ্বিমেরু ভ্রমকের যে অভিমুখ বা দ্বিমেরু যে অভিমুখ, তারা কি হয় পরস্পর থেকে এলোমেলো থেকে পুরো একদম নির্দিষ্ট একটা অভিমুখে, তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেই অভিমুখে নির্দিষ্ট ভাবে সজ্জিত হতে থাকে, সেই ঘটনাকে বলা হয় আমাদের পোলারাইজেশন, বা বলা হয় কি মেরুবর্তিতা, এটা বুঝেছি। এরপর দেখা যায় বর্তিতা, এরপর দেখা যায় আমাদের এই মেরুবর্তিতা ঘটার পর আমাদের এই স্ল্যাবের একদম কি হয়, ডান পাশে অনেকগুলা ধনাত্মক আধান থাকে একদম ছোটে পুরো, এবং এই সাইডে ঋণাত্মক আধান পুরো ছোট থাকে। এরপর এদের মাঝখানে যে আধানগুলো থাকে না, মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারা পরস্পরকে প্রশমিত করে একদম আউট করে দেয়। বুঝতে পেরেছো তো? একদম ঠিক। তো যখন এরা মাঝখানের যে আধানগুলো আছে তারা প্রশমিত করে নিতে আউট করে দিল, তাহলে অবশ্যই কি এই মাইনাস এই প্লাস তাদের মধ্যে একটা কি হচ্ছে রে, সমপরিমাণ এবং বিপরীতধর্মী আধান, মানে অবশ্যই এখানে একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হবে। আর এইভাবে আমাদের একটা অণুর ভিতরে কিন্তু প্রচন্ড
তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। কি হয়? আমাদের তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। আর সেই দ্বিমেরু সৃষ্টি হয় অর্থাৎ কি, সেই তড়িৎ দ্বিমেরু যখন সৃষ্টি হয়, আর আমরা জানি সেই তড়িৎ দ্বিমেরুর একটা কি হয়, চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের এই যে E0 বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র নিয়ে আসা হচ্ছে কি আমাদের E0, যেটা ওই মুখটা এই সাইডে আছে। তাহলে বলো আমাদের এই যে ভিতরে অর্থাৎ কি, ভিতরে আমাদের যে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ দ্বিমেরুর জন্য আমাদের যে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের ওই মুখটা কোন দিকে হবে? অফকোর্স আমাদের তড়িৎ ক্ষেত্রের ওই মুখটা কিন্তু এইদিকে হবে, যেটা আমরা ইপি ধরছি। এবার তুমি কমেন্ট আমাকে জানাও যে কেন এর অভিমুখটা এই সাইডে হবে। আর যদি জানতে না পারো বা ভুলে গেছো বা মাথায় ঢোকেনি বা ঠিক মতো করে আগে ক্লাসে বুঝতে পারোনি, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? ডাউট কিন্তু রাখবে না, ওকে? ঠিক আছে দাদা, ভেরি গুড। তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের এই যে E0 এই সাইডে কাজ করছে, বাইরে থেকে রাখা আমাদের বাইরে থেকে নিয়ে আসা আমাদের কি রে, বাইরে থেকে নিয়ে আসা আমাদের যে বাইরে থেকে যে আমাদের তড়িৎ ক্ষেত্রটা আছে, সেই তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের E0। এবং ভিতরে একটা অণুর ভিতরে, একটা পদার্থের ভিতরে, একটা পদার্থের ভিতরে আমাদের যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে সেটা কি, এই অভিমুখে কাজ করছে। তাহলে এদের যে লব্ধি, এই লব্ধিটা কোন দিকে কাজ করছে দাদা? এই লব্ধিটা বলতে পারে কি, এই লব্ধিটা হবে আমাদের E0 মাইনাস ইপি। আমরা E0 কে কেন আগে লিখেছি? কারণ বাইরে থাকা যে তড়িৎ ক্ষেত্র আছে না, সেই তড়িৎ ক্ষেত্রটার মান বা প্রভাব অনেক বেশি, এবং আমাদের পদার্থের ভিতরে থাকা যে ইপি আছে না, তার অভিমুখটা তো এদিকে, বাট এর প্রভাবটা অনেক কম। এই ইপি তড়িৎ ক্ষেত্রের যে প্রভাব, তাটা কিন্তু অনেক কম হয়। কেন কম হয়? কারণ হচ্ছে যে আরেকটা জিনিস ঢুকিয়ে নাও, কি, যখন আমরা বাইরেতে রাখা একটা তড়িৎ ক্ষেত্রের সামনে একটা পরাবৈদ্যুতিক পদার্থ নিয়ে আসি না, তখন পরাবৈদ্যুতিকের মধ্যে যে আমাদের এলোমেলো ভাবে থাকে সেই দ্বিমেরুগুলো, সেই দ্বিমেরুগুলির সমস্ত দ্বিমেরু গুলাই কিন্তু আমাদের নির্দিষ্ট অভিমুখে নির্দিষ্টভাবে সজ্জিত হয় না। কিছু কিছু গুলাই সজ্জিত হয়, বেশিরভাগ কিন্তু উল্টা পাল্টা এলোমেলো ভাবেই থাকে। আর যখন বেশিরভাগ আমাদের দ্বিমেরুগুলা এলোমেলো ভাবে উল্টা পাল্টা ভাবে আছে, তখন অবশ্যই তাদের ক্ষেত্রে যে ইয়েটা, দ্বিমেরু যে দিকটা কি হবে, শূন্য হয়ে যাবে, লব্ধিটা শূন্য হবে, হবে কিনা? তার জন্য কি হয়, আমাদের এই পরাবৈদ্যুতিক পদার্থ স্ল্যাবের ভিতরে যে তড়িৎ ক্ষেত্র মানটা আছে না ইপি, তারটা অনেক কম হয় মানটা, এবং তার বাইরে যেটা আছে আমাদের E0, সেটা কিন্তু অনেক বেশি হয়। তাই আমরা বলতে পারি কি E0 মাইনাস ইপি। আর এখানে পরিষ্কার বুঝতে পারছি যেহেতু E0 বেশি আর E0 এই অভিমুখে আছে, তাই বলতে পারে কি আমাদের এই অভিমুখে কাজ করে আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্রটা। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা। ঘুম পাচ্ছে কি? আমি জানি আজকে ক্লাসটা অনেক বিরক্তিকর হয়েছে, কারণ কি আমার জোশটা তো হারিয়ে যাচ্ছে না। আমি জোশটা নিয়ে আসার চেষ্টা করছি, বাট জোশ জোশ আয় ফিরে। আমার ভাইটা কত আরামসে দেখছে, ঠিক না? আমার ভাই তো দেখছে না ভাই, একদম ঠিক। তো জোশটা আয়, আরে ইয়ার, পরে ক্লাসে জোশটা নিয়ে আসবো, ঠিক আছে? আমার আজকে কি হয়েছে কে জানো, ভগবান কেন এরকম করছি আমি, ওকে? ঠিক আছে। তো ভাই বাস, এ হয়ে গেল আমাদের বিপরীত তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি। অর্থাৎ কি, এই ইপিটা হচ্ছে আমাদের বিপরীত, এটা হচ্ছে এদিকে, তাহলে এর উল্টো দিকে হচ্ছে বিপরীত। আর এটাকে বলা হয় কি, বিপরীত তড়িৎ ক্ষেত্র, ঠিক তো? আর বিপরীত তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি কেন হচ্ছে সেই সম্পর্ক বোঝালাম। কোনো সমস্যা নেই? একদম দাদা, কোনো সমস্যা কিন্তু আর আমাদের রয়েছে না। তো সাবাস, সমস্ত রকম ডাউট, সমস্ত রকম টপিকটা আমরা ক্লিয়ার করে ফেলেছি। আর একটা ছোট্ট টপিক আছে, কি বলতো, যেটা হচ্ছে আমাদের কিরে নাম, আচ্ছা টপিকটা কি হচ্ছে, আচ্ছা পরাবৈদ্যুতিক সামর্থ্য। তো ভাই, যদি তোমার বলা হয় যে দাদা তোমার সামর্থ্য কত, তো আমার সামর্থ্য, যে কার্যকরী যে সামর্থ্য, তাকে বলা হয় শক্তি। তো এরকম পরাবৈদ্যুতিক ধ্রুবকটা আছে না, সেই পরাবৈদ্যুতিক যেটা আছে, সেই ধ্রুবক বলছি, কেন ধ্রুবক বলছি, ধ্রুবক নয়, সেই পরাবৈদ্যুতিকেরও যে সামর্থ্য, সেই সামর্থ্যটা কি জিনিস জানো তো? দেখো, আমার যে সামর্থ্য কি হচ্ছে, আমার একটা ছোট উদাহরণ, আমার সামর্থ্য হচ্ছে যে আমি কি দাঁড়িয়ে আছি, ঠিক তো? আমার সামর্থ্য হচ্ছে আমি 50 কেজি আলু মাথার মধ্যে তুলে নেবো, এটা আমার সামর্থ্য। কিন্তু যদি কেউ আমার ওপরটায় মাথাটায় 50 কেজি আমার সামর্থ্য আছে, তার বেশি যদি
আলু পচান দেই, অর্থাৎ 55 কেজি বা 60 কেজি যদি আমার আলু মাথার উপরটা চাপান দেই, তাহলে আমি সহ্য করতে পারবো না। আমার সামর্থ্যের বাইরে হচ্ছে সেই 60 কেজি আলু, তখন আমি চ্যাপ্টা আমি মরে যাব। ঠিক তেমনই ওটাই হচ্ছে আমাদের সামর্থ্য। কিরকম বলতো, এখানে আমাদের পরাবৈদ্যুতিক সামর্থ্য, পরাবৈদ্যুতিক সামর্থ্য বলতে আর কিছুই বলছে না দাদা, এখানে সামর্থ্য বলতে বুঝছে যে, তার সংখ্যাটাই বলছি আমি, ঠিক আছে। দেখো, পরাবিদ্যুৎ মানে হচ্ছে কি, হলো একটা তড়িৎ পরিবহনের ক্ষেত্রে একটা অন্তরক পদার্থ। কি আমাদের এই যে পরাবৈদ্যুতিক আছে সেটা কি রে, একটা অন্তরকই তো, হ্যাঁ অন্তরক। তো আমরা এই অন্তরকটা কোথায় ব্যবহার করি, আমরা সেই পরিবাহের হাত থেকে বাঁচার জন্য, সেই পরিবাহ থেকে যেন শর্ট আমরা না খাই, তার জন্য সেই পরিবার ওপরে আমরা অন্তরক পদার্থ ব্যবহার করে থাকি, ঠিক তো, একদম ঠিক। তো আমাদের এই অন্তরক পদার্থ যেটা আমি বসাবো সেই এটা পরিবাহের ওপরে, সেই অন্তরক পদার্থ যে পরাবৈদ্যুতিক সামর্থ্য সেটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা সেই পরাবৈদ্যুতিক সামর্থ্যটা জানি যে 50 আছে, 50 ওয়াটের তাপ, 50-এর আমাদের কি হচ্ছে 50 ভোল্ট/মিটার ক্ষেত্রফল আমাদের সেই অন্তর পদার্থটা, পরাবৈদ্যুতিক পদার্থটা সহ্য করতে পারবে। আর সেইখানে যদি কোনো কারণে আমাদের তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়ে যায় 100 ভোল্ট/মিটার তড়িৎ ক্ষেত্র, তাহলে কি হবে, তখন আমাদের এই অন্তরক পদার্থ অর্থাৎ পরাবৈদ্যুতিক সামর্থ্যটা কিন্তু কমে যাবে, সামর্থ্যটা কি হবে, চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক আমার মতো, যেমন 60 কেজি আলু উপরতে চাপাই তেমন। ওকে, তার জন্য কি হয়, তো এটার কাজ করবে না। তারপর যদি আমরা ছুঁয়ে দিই এটাকে, তাহলে আমরা শর্ট খাই কিন্তু মরে যাবো তখনই, বুঝতে পারলে তো। তার জন্য আমাদের এই পরাবৈদ্যুতিক সামর্থ্য জানা উচিত। তার সামর্থ্য হচ্ছে কি, দেখো, তড়িৎ ক্ষেত্রে যে সর্বোচ্চ মানের জন্য, যদি আমরা এই যে তড়িৎ ক্ষেত্র রাখছি, ঠিক তো, তো তড়িৎ ক্ষেত্রের সামনে যদি কোনো একটা পরাবৈদ্যুতিক পদার্থ রাখি, তাহলে আমাদের এই তড়িৎ যে ক্ষেত্রটা আছে, ঠিক তো, এই তড়িৎ ক্ষেত্রের যে সর্বোচ্চ মানের জন্য কোন পদার্থের পরাবৈদ্যুতিক ধর্ম বজায় থাকে, কি থাকে, পরাবৈদ্যুতিক ধর্ম বজায় থাকে, তাকে পদার্থের পরাবৈদ্যুতিক সামর্থ্য বলা হয়। এই সামর্থ্য চেয়ে যদি বেশি মানের তড়িৎ ক্ষেত্র পরাবৈদ্যুতিক পদার্থের অপর বসে, তাহলে সেই পদার্থটা আর তার পরাবৈদ্যুতিক ক্ষেত্র বজায় রাখে না, তার পরাবৈদ্যুতিক ভাঙন হয়ে যায়। এবার এই পরাবৈদ্যুতিক ভাঙন কি জিনিস সেটা একটু বোঝ, ঠিক তো। দেখো, পরাবৈদ্যুতিক ভাঙনের সংজ্ঞা দেওয়া আছে, কি বলছে এখানে, একদম সিম্পল এগুলো। কোন বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে, এই যে আছে এটা, তো কোন বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে পরাবৈদ্যুতির একটি নমুনাকে রাখা হলে তার অনুদ্বিমেরুগুলি আংশিকভাবে তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়, এবং সম্পূর্ণ নমুনাটি একটি কার্যকর কি হয়, একটি কার্যকর তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয়ে যায়। এই ঘটনাকে পরাবৈদ্যুতের না, এটা তো পরাবৈদ্যুত মেরু ছিল না, আরে বাদ দে এটা, আরে না ওটা তো মেরু বর্তিত ছিল, এটা আমরা দেখেছি, মেরু বর্তিতা বা পোলারাইজেশন ছিল এটা। তো সংজ্ঞা কি দেওয়া আছে এখানে, দেখতে দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মান একটি নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হলে আমাদের পরাবৈদ্যুতিক যে অন্তরক ধর্ম আর বজায় থাকে না, একে পরাবৈদ্যুতিক ব্যাকল্য বা ভাঙন বলা হয়, বাস কিছু নাই। যদি আমরা একটা পরাবৈদ্যুতিক রাখি, ঠিক আছে, একটা সরি সরি একটা অন্তরক আছে, আর না একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের সামনে যদি একটা অন্তরক, আমরা একটা পরাবৈদ্যুতিক ধর্ম বিশিষ্ট একটা নিয়ে এলাম, যার কি একটা পরাবৈদ্যুতিক পদার্থ নিয়ে এসেছি, সেই পরাবৈদ্যুতিক ধর্ম বিশিষ্ট পদার্থ যেটা অন্তরক আছে, তো সেই অন্তরকটা কি হয়, যখনই আমরা একটা তড়িৎ ক্ষেত্রের সামনে নিয়ে আসছি, তখন তড়িৎ ক্ষেত্রের একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমাটাকে কিন্তু আমাদের এই অন্তরকটা সহ্য করতে পারে। যদি আমাদের তড়িৎ ক্ষেত্রের মানটা আরো বেশি বৃদ্ধি করে দিই, তখন আমাদের সেই অন্তরক পদার্থের ধর্ম, সেটার অন্তরক থাকে না পদার্থটা, সেটা কিন্তু আমাদের পরিবাহী পদার্থে রূপান্তরিত হয়ে যাওয়ার চান্স আছে, হতে পারে। তাই বলা হয়, এটা কি বলা হয়, যাদের পরাবৈদ্যুতিক ভাঙন, অর্থাৎ যে পরাবৈদ্যুতিক ধর্ম ছিল সেটা ভেঙে ফেলেছে, তাই বলে এটাকে পরাবৈদ্যুতিক ভাঙন বা বলা হয় কি আমাদের ব্যাকল্য। ওকে, ঠিক আছে। এবং আমাদের এই তড়িৎ ক্ষেত্রের যে একটা সর্বোচ্চ একটা নির্দিষ্ট মানকেই সহ্য করতে পারে, এক নির্দিষ্ট মানকে সহ্য করতে পারে আমাদের, ঠিক তো, হ্যাঁ। তড়িৎ ক্ষেত্রে যে সর্বোচ্চ মানের জন্য কোন পদার্থের পরাবৈদ্যুতিক ধর্ম বজায় রাখে বা থাকে, তাকে পদার্থের পরাবৈদ্যুতিক সামর্থ্য বলা হয়। এর চেয়ে বেশি মানে তড়িৎ ক্ষেত্র পরাবৈদ্যুতিক ভাঙন হয়। ওকে, তো এরপরে আমাদের এই যে পরাবৈদ্যুতিক কি
সামর্থ্য। এই পরাবিদ্যুতিক সামর্থ্যর যে একক, সেই এককটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের যে একক হয় সেই এককটা সেম। এবার তোমরা কমেন্টে জানাও আমাদের এই পরাবৈদ্যুতিক যে সামর্থ্য আছে সেই পরাবৈদ্যুতিক সামর্থ্য এবং আমাদের তড়িৎ ক্ষেত্রের একক আসলে কি। এরপরে আমাদের একটা দেওয়া আছে ট্যাবেল, তালিকা দেওয়া আছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক ও সামর্থ্যের একটি তালিকা দেওয়া আছে, সেই তালিকাটা তোমরা মুখস্থ করে নাও। ঠিক আছে, বাস, তাহলে এটা শেষ হবে। এরপরে আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আর আশা করি ক্লাসটা খুব বিরক্তকর হয়েছে, তো সরি, ঠিক আছে, আজকে আমার ভালো লাগছে না কি করে, কিন্তু ওকে ঠিক আছে, পরের ক্লাস দেখা হবে। ওকে, জানি না, আর মন খারাপ, আমি কি করছি কে জানে, ভগবান জানে। ওকে, তো সরি ভাই, যদি বিরক্তিকর লাগে ক্লাসটা তাহলে অনেক সরি। ওকে, সরি সরি সরি, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো। পরের লেকচারটা আমি দমদার করে নিয়ে আসছি। ওকে, আমি কনফিডেন্সটা হাই করে নিয়ে আসছি, যাতে আমার মনে হয় যে সাবস্ক্রাইবার কিছু না, তোমরা তো আছো। ওকে, কিন্তু মনটাই কোথাও মানাতে পারছি না, যে এতদিন থেকে আমি চেষ্টা করছি, আমার জাস্ট 1 বছর হয়ে গেল, আর সাবস্ক্রাইবার জাস্ট এত কমে এখনো, বিশ্বাসটা উড়ে যাচ্ছে। ওকে, ও ঠিক আছে, অল দ্য বেস্ট, পরের লেকচার দেখা হচ্ছে, বাই। হ্যাঁ, স্যার করতে ভুলো না। ওকে, বাই।